Okay, Assalamu alaikum. Welcome everybody to the first class of Principles of Finance. So this is the first class with you already. So যারা আজকে ভর্তি হয়েছেন তাদের সাথে তো পরিচয় নাই, এখানে হয়তো দুই একজনের সাথে আমার ফেস টু ফেস দেখা হতে পারে। আমাকে আগে দেখেছেন, এখানে কেউ আছেন? মাসুদ বিল্লাহ সম্ভবত, না? এই জন্য বললেন না ফোর্থ সেমিস্টার। না স্যার, আমার ইকরাম সাথে হোসেন। ফোর্থ সেমিস্টার কার যেন? ইকরাম হোসেন স্যার। আচ্ছা আচ্ছা, আপনার সাথে মনে হয় দেখা হয়েছে ক্যাম্পাসে, না? জি স্যার, আমি দেখেছি স্যার আপনাকে। আচ্ছা আচ্ছা, বাকিরা হয়তো কেউ দেখেননি, এই জন্য প্রথমে আমরা একটু পরিচিত হই একে অপরের সাথে, কারণ বাকিরাও হয়তো কেউ কাউকে চিনেন না। আর সবই তো যে আমরা এখন অনলাইনে আছি, এই কারণে প্রথমে আমি নিজের পরিচয় দিচ্ছি। হয়তো আমার পিছনে লেখাও আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আই ডোন্ট নো। জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। I am Taslim Hassan, assistant professor in finance. So I have been teaching here for last 8 years, and I completed my BBA and MBA in finance from Dhaka University, BBA in finance and MBA in banking. So and I'm from Bagherhat in Khulna division. So that's all. আর কিছু যদি জানার থাকে তাহলে বলতে পারেন। এতটুকু সংক্ষিপ্ত পরিচয় দিলাম আর কি। তো এখানে বিআইইউতে আছি তো বললাম 8 বছর ধরে টিচিংয়ে আছি 12 বছর, এখানে 8 বছর। তো যাই হোক, আপনারা অনেকে আমার সিনিয়র থাকতে পারেন, জুনিয়র থাকতে পারেন, সেটা কোনো বিষয় না। এখানে আমরা সবাই সিনিয়র লার্নার্স, এই আর কি। আমার বয়স 40 বছর, আমার বয়স 40 বছরের বেশি যদি কেউ থাকেন তিনি হয়তো এই যে সিনিয়র থাকতে পারেন। 40 আপ কি বলবো না স্যার, আপনি পাস স্যার। তবে স্যার আপনাকে কিন্তু এবার গ্রিন দেখাচ্ছে স্যার। আচ্ছা, যাই স্যার হোক। আপনার কিন্তু স্যার এইখানে স্মার্টই লাগতেছে, কিন্তু মানে একটু চুল কম, এই জন্য না, বুঝা যায় চুল না। অবশ্য কেটে ফেলছিলাম, এই জন্য কম। ফালাই দিয়েছেন স্যার করোনার ইয়াতে। বড় হচ্ছে আর কি, আবার বড় হবে। তো যাই হোক, আমার সিনিয়র অনেকে থাকতে পারেন, এখানে আছেন কিনা জানি না। তো যাই হোক, আমরা সবাই সিনিয়র লার্নার, এটা হলো বড় কথা। আমরা এখানে শেয়ার করব। সো আমরা এখানে যেহেতু সিনিয়র লার্নারদের কাজ হলো একে অপরের সাথে শেয়ার করা, আর এখানে যে যার ফিল্ডে সে হয়তো এক্সপার্ট, আপনি আপনার ফিল্ডে এক্সপার্ট, আপনি অনেক কিছু জানেন, অনেক এক্সপার্টাইজ রয়েছে। তো যার যার ফিল্ডে সে এক্সপার্টাইজ। এখানে আমরা যেহেতু পার্টিকুলার একটি বিষয় এখানে শিখতে এসেছি, সেটি হলো আপনারা এমবিএ করবেন। আর এমবিএ স্পেশালি আমার কোর্স হলো ফাইন্যান্স, যেহেতু আমার মেজর কনসেন্ট্রেশন ফাইন্যান্স, এই কারণে এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব। তো যেহেতু আপনারা রেগুলার এমবিএ, তার মানে আগে আপনারা বিবিএ করেননি অথবা বিজনেস বা কমার্স এই সম্পর্কে হয়তো আপনাদের আইডিয়া না থাকতে পারে, এ কারণে ফ্রম দ্য ভেরি বিগিনিং অর ফ্রম দ্য বেসিক or fundamental issue we will discuss from this course. আমরা একেবারে শুরু থেকে মানে ফাইন্যান্সের হ্যাঁ ফাইন্যান্সের বেসিক বিষয়গুলি আলাপ করব এখানে। আর কোর্সের নাম তো প্রিন্সিপালস, তার মানে বেসিকগুলি এখানে আলোচনায় আসবে। আর যারা পরবর্তীতে ফাইন্যান্সে মেজর করবেন তারা হয়তো আরো ইন ডেপথ, আরো ডিটেইল এখানে আমরা পরবর্তীতে শিখব। কিন্তু এটা যেহেতু বেসিক কোর্স, সেহেতু আমরা এখানে এই ফান্ডামেন্টাল বিষয়গুলি আলাপ করবো। আর যেগুলি বুঝবেন না, যেহেতু আপনারা নতুন, অনেক টার্ম না বুঝলে সাথে সাথে রেইজ ইউর হ্যান্ড অথবা কোশ্চেন করবেন, এখানে কোনো শাই ফিল করবেন না, কারণ এগুলি যদি আপনি না বুঝেন পরবর্তী কোর্সগুলিতে কিন্তু বুঝতে সমস্যা হবে। এই জন্য কোনো টার্ম, কোনো বিষয় যদি না বুঝেন সাথে সাথে আপনি রেইজ করবেন। এখানে হ্যান্ড রেইজ করার অপশন আছে, সো হ্যান্ড রেইজ করে রাখবেন, আমি সুযোগ দিব, তখন আবার কোশ্চেন করবেন, কথা বলবেন। এখানে দেখেন অনেকগুলি অপশন আছে, যারা কথা বলতে চান হ্যান্ড রেইজ করবেন। সো এটা দেখলেই আমি আবার সময় মতো আপনাদেরকে কোশ্চেন নিব, কথা শুনবো। ওকে? আর বাকিরা সবাই মিউট করে রাখেন, আমি সবাইকে মিউট করে দিচ্ছি। যিনি কথা বলবেন তিনি শুধু আনমিউট করে নেবেন। So name of the course already you know, the principles of finance. So এই সম্পর্কে আপনাদের কি কারোর বিজনেস ব্যাকগ্রাউন্ড আছে কি? আইদার এডুকেশন আর জবের ক্ষেত্রে বিজনেস নিয়ে সবসময় কাজ করেন, ফাইন্যান্স নিয়ে কাজ করেন, এরকমের আছেন কেউ? জি স্যার, আমার আছে স্যার। আচ্ছা, আপনার কি প্র্যাকটিক্যাল না এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড?
স্যার এডুকেশনাল আছে, প্র্যাকটিক্যাল আছে। আমি স্যার এখন জব করতেছি নাসা গ্রুপে, অ্যাকাউন্টস জি। এন্ড ফাইন্যান্স। আচ্ছা, তাহলে আপনি প্র্যাকটিক্যালি তো আছেন এই ফিল্ডে। জি স্যার। আর বাকিরা স্যার একেবারেই বিজনেসের সাথে নাই এরকমের কি আছেন? স্যার আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ড হচ্ছে অনার্স পলিটিক্যাল সায়েন্স, কিন্তু আমি আচ্ছা। বর্তমানে প্রাইম গ্রুপে জব করতেছি ফাইন্যান্স এন্ড ব্যাংকিং এ। ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বলতে স্যার প্রাইম গ্রুপের ফাইন্যান্স ডিপার্টমেন্ট? জি জি স্যার। আচ্ছা, ওকে ফাইন। আর বাকিরা আপনাদের একটু পরিচিত হই আমরা, শুরু করেন না। মাসুদ বিল্লাহ, স্যার আপনি আপনি আমি শুরু শরীফ করেন। হোসেন স্যার। আমি হ্যাঁ, মাসুদ বিল্লাহ থেকে আমরা শুনি। স্যার মাসুদ বিল্লাহ, আপনার নাম বলেন এবং যদি জব করেন মাসুদ কোথায় বিল্লাল আছেন, বলেন। হোম ডিস্ট্রিক্ট আর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, এই কয়েকটা বিষয় শুধু বলেন। স্যার আমি মাসুদ বিল্লাল, আমি 7 বছর ধরে ওয়ান ব্যাংকে আছি স্যার। আচ্ছা। আর আমার ব্যাকগ্রাউন্ড স্যার, আমি পড়াশোনা পাস কোর্স থেকে গেছি, ডিগ্রি কমপ্লিট করছি স্যার। আচ্ছা, আপনার মানে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি, বিজনেস না নন বিজনেস? স্যার নন বিজনেস স্যার। কিসে পড়াশোনা করেছেন? স্যার ইন্টারমিডিয়েট এসএসসি দিয়েছি সায়েন্স থেকে, পরে আবার ইন্টার দিলাম আর্টস থেকে, আর ডিগ্রি কমপ্লিট করছি বিএসএস থেকে স্যার। আচ্ছা, যাক। তারপরে একরাম হোসেন বলেন। আমি মোহাম্মদ ইকরাম হোসেন। আমি স্যার অনার্স মাস্টার্স করেছি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে, এই অ্যাকাউন্টিং এ। তারপর আমি সিএসসিসি করেছি মাওলা মোহাম্মদ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম থেকে। আর এখন স্যার আমি জব করতেছি নাসা গ্রুপে, অ্যাকাউন্টস এন্ড ফাইন্যান্স সিনিয়র এক্সিকিউটিভ। আচ্ছা, ওকে ফাইন, থ্যাংক ইউ। এরপরে নুরুল হুদা। নুরুল হুদা, জি, শুনতে আমি পাচ্ছেন? নুরুল হুদা বলছি। আমি আমার নুরুল ব্যাকগ্রাউন্ড হুদা কি হচ্ছে, নেই? নুরুল হুদা হ্যাঁ আমি আছি। হ্যালো, আছে? হ্যাঁ, আপনি হ্যাঁ আমি একটু কথা বলছি। হ্যাঁ হ্যাঁ বলেন। বলেন বলেন, ঠিক আছে। ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। শোনা যায়? নুরুল মাই হুদা, আপনি মাইক্রোফোনটা এডুকেশন কাছে নিয়ে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। আচ্ছা, আমি নুরুল হুদা বলছি। আমার ব্যাকগ্রাউন্ড নন বিজনেস, বিএ এবং এমএ ইন ইংলিশ। এন্ড আমি বর্তমানে জব করছি ইলেকট্রোমার্ট লিমিটেড, ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টস। আচ্ছা, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বিজনেস না নন বিজনেস? নন বিজনেস, বিএ এবং এমএ ইন ইংলিশ। ওকে ফাইন, থ্যাংক ইউ। এরপরে শরীফ হোসাইন। স্যার আমি চিটাগাং রোড থেকে স্যার, মোহাম্মদ শরীফ হোসেন স্যার। আমার এসএসসি এন্ড এইচএসসি স্যার কমার্স বিজনেস স্টাডিজ। আর স্যার আমি ডিগ্রি করছি স্যার ইয়া থেকে, আপনার তুলারাম কলেজ থেকে, ওটাও স্যার বিবিএস থেকে। বিবিএস। আর আমি একটা ছোট কোম্পানি, হ্যাঁ হ্যাঁ, আমি একটা ছোট আর কি কোম্পানিতে চাকরি করি। এই আচ্ছা, ওকে থ্যাংক ইউ। এরপরে রিয়াদ হোসাইন। আমি আমার আসসালামু আলাইকুম। রিয়াদ হোসাইন, আপনাকে শুনতে পাচ্ছি না। হ্যাঁ, এবার বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি হচ্ছে রিয়াদ হোসেন, জি। আমার বাসা হচ্ছে নারায়ণগঞ্জ। হুম, স্যার আমি হচ্ছে এসএসসি এইচএসসি কমার্স থেকে, আর ডিগ্রি করা হচ্ছে বিবিএস নারায়ণগঞ্জ কলেজ। আর স্যার পাশাপাশি এই যে আমার বিজনেস। হ্যাঁ, আপনাকে তো দেখাই যাচ্ছে কোনো শোরুমে বসে আছেন বোধহয়। জি 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 স্যার। আসলে শুক্রবার তো, আসলে আমাদের তো আসলে মার্কেটে শুক্রবারটা ওপেন থাকে, আচ্ছা, সানডেতে অফ থাকে আর কি। ওকে স্যার এখন এমবি করতেছি স্যার, ওকে, সেকেন্ড থ্যাংক ইউ সেমিস্টার। থ্যাংক ইউ। এরপরে বাকি আছেন কে? সাইমুদ্দিন। স্যার স্যার এমডি সাইমুদ্দিন বাবু। স্যার বিএসসি ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইন্টারন্যাশনাল ইসলাম ইউনিভার্সিটি চিটাগং থেকে। হুম, স্যার এখন বর্তমানে সোশ্যাল ইসলামী ব্যাংকের লজিস্টিক সাপোর্ট ডিভিশনের আইটিতে কাজ করতেছি, আচ্ছা, আইটি রিলেটেড কাজগুলো। ওকে থ্যাংক ইউ। এরপরে বাকি থাকলেন কে? আবুল কালাম আজাদ না?
আবুল কালাম আজাদ সাহেব, শুনতে পাচ্ছেন কি? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার শুনতে নাম, পাচ্ছেন স্যার? আপনার নাম আমি স্যার লিখে দিছি, ঠিক আছে কিনা দেখেন। স্যার জব অর্গানাইজেশন হলো সোশ্যাল ইসলামী ব্যাংক হেড অফিস, হুম। সিভিল ইঞ্জিনিয়ারিং বিএসসি কমপ্লিট করছি স্যার সোনারগাঁও ইউনিভার্সিটি। সোশ্যাল ইসলামী ব্যাংকের হেড অফিসে আছি স্যার ওই লজিস্টিক্স সাপোর্ট ডিভিশনে অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার। ওকে ফাইন, থ্যাংক ইউ। আর কেউ বাকি আছেন কি? পরিচিত হয়নি আমরা এরকম, কেউ কি আছেন বাকি? আচ্ছা, মনে হয় সবার সাথেই কথা হয়েছে তাহলে। তো যাই হোক, আমরা মোটামুটি সবার সাথে পরিচিত হলাম এবং একটা বিষয় আমাদের কাছে স্পষ্ট যে এখানে অনেকেই আছেন যারা নন বিজনেস, তার মানে আগে বিজনেস এডুকেশন একেবারেই নাই। তো সেক্ষেত্রে এই কোর্সটি তাদের জন্য একেবারেই নিউ। এখানে যা আমরা পড়বো, যা আলাপ করবো, সবকিছুই তাদের জন্য হয়তো তারা ফার্স্ট টাইম শুনবেন। আর যারা নন বিজনেস কিন্তু প্র্যাকটিক্যালি বিজনেস ফিল্ডে আছেন, তারা হয়তো অনেক কিছুই প্র্যাকটিক্যালি পরিচিত, বাট থিওরিটিক্যালি সেই বিষয়গুলো এখানে ক্লারিফাই হবে ইনশাল্লাহ। ওকে, সো এনিওয়ে, এখানে বিজনেস হোক নন বিজনেস হোক, এখানে মানে ভয় পাওয়ার কিছু নাই, কারণ সবগুলোই আমরা সহজ করে বলার চেষ্টা করব, শেখার চেষ্টা করব। আর যেগুলি না বুঝবেন সেগুলি ফ্রাঙ্কলি আপনারা জিজ্ঞেস করবেন, যাতে ওকে স্যার। আমরা দরকার হয় আবার বারবার বলবো। সো এটি হলো আমাদের টেক্সট বুক, যেটি আমরা এই কোর্সের টেক্সট হিসেবে ফলো করব। সো নেম অফ দ্য টেক্সট ইজ ম্যানেজারিয়াল ফাইন্যান্স, এসেনশিয়ালস অফ ম্যানেজারিয়াল ফাইন্যান্স। এটা রাইটার হলো ওয়েজলি ব্রিঘাম। দেখতে পাচ্ছেন, আমি জাস্ট স্যার বইটা কি কিনা লাগবে স্যার? এটা কিনতে পারেন, লাইব্রেরিতে, ইউনিভার্সিটির লাইব্রেরিতেও আছে, আপনার যেটা সুবিধা হয় আর কি। তো এটা আমরা টেক্সট হিসেবে ফলো করব। স্যার রাইটারের নামটা একটু বলবেন স্যার? রাইটারের নামটা কি স্যার? ওয়েজলি ব্রিঘাম। এটা একটু শো করুন, আমি ইয়ে করে নিচ্ছি। দেখা যায় না স্যার নামটা। আচ্ছা, সমস্যা নাই, আমি গ্রুপে আবার পেজ দিয়ে দিব। গ্রুপে নামটা কি স্যার? ওকে স্যার। ম্যানেজারিয়াল ফাইন্যান্স ওয়েজলি ব্রিঘাম। আমি এর একটা পেজ ছবি তুলে গ্রুপে দিয়ে দিব, সবাই গ্রুপে দিয়ে দিন স্যার। জি, দেখে নেবেন। এটা আমরা টেক্সট হিসেবে ফলো করব। তো এটা, এই কোর্স যেহেতু ফাইন্যান্স কোর্স, এখানে কিছু ম্যাথমেটিক্যাল বিষয়ও আছে, কারণ ফাইন্যান্স তো আপনারা বুঝেন। সো ডিল উইথ মানি, ফাইন্যান্সের বেসিক কথাই হলো ম্যানেজিং মানি। তো এখানে সবকিছু মানি ম্যানেজমেন্ট নিয়ে এই বিষয়গুলি আমরা আলাপ করব, এর প্রিন্সিপাল, এর বেসিক বিষয়গুলি এখানে ফোকাস করব। তো সেক্ষেত্রে কিছু ক্যালকুলেশনও এখানে থাকবে। আজকে হয়তো ফার্স্ট চ্যাপ্টার আমরা ইন্ট্রোডাক্টরি বিষয়গুলি আলাপ করব, আর ফ্রম দ্য নেক্সট চ্যাপ্টার আর নেক্সট ক্লাস, সো আপনারা বই বা এগুলি সামনে রাখবেন। আর সেকেন্ডলি ক্যালকুলেটর রাখবেন, তারপরে কাগজ কলম নিয়েই বসবেন, যেহেতু দিস ইজ এ ফর্মাল ক্লাস। আপনি অনলাইনে করলেও হাতের কাছে কাগজ কলম এবং ক্যালকুলেটর এগুলি থাকা জরুরি। ওকে, ইনশাআল্লাহ স্যার। তো ইনশাআল্লাহ যাদের আছে ভালো, আর না থাকলে পরবর্তীতে এগুলি নিয়েই বসবেন, ওকে স্যার। এই আর কি। সামনের সপ্তাহ থেকে নিয়ে বসতে হবে স্যার, এখন তো বইটই কিছুই নেই, কিনি নেই, কাগজপত্র কাজ। আচ্ছা, না ওই যে নুরুদ্দিন দেখাচ্ছেন, উনি তো নিয়েই বসেছেন। থ্যাংক ইউ নুরুদ্দিন। তো আমরা মোটামুটি কিছু নিয়ে, মানে ম্যাটেরিয়ালসগুলি হাতের কাছে থাকলে কিছু লিখতে হয়, কিছু নোট ডাউন করতে হয়। আর আপনাদের সুবিধার জন্য হয়তো এই ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করে দিব, যারা হয়তো পরবর্তীতে দেখতে চান তারা আবার দেখতে পারবেন। ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। জি। আর যদি কেউ মিস করেন কোনো পার্ট, সে আবার পরে এটা রিভিউ করে দেখে নিতে পারবেন। ওকে স্যার। রেকর্ডটা কে করছেন স্যার? রেকর্ড আমিই করছি। আচ্ছা আচ্ছা, গুড। আপনারা কেউ করতে চাইলে আমাকে বলবেন, আমি পারমিশন দিব। নো প্রবলেম স্যার, একজন করলেই হবে, জাস্ট এটা আপলোড দিয়ে দিলে হবে আর কি, সবাই পাবে। আপনি করলে ভালো স্যার হয়। আপনি করেন স্যার, আপনি করে স্যার এই শেয়ারে দিয়ে জি, দিন। আমি শুরু থেকে Sure. করছি, সমস্যা নেই। তো প্রথম যে বিষয়টি হলো যে আমরা এই ফাইন্যান্স এর বেসিক কথা কি, এক কথায় আমরা ফাইন্যান্স যদি আলাপ করতে চাই, ফাইন্যান্স ইজ দ্য ম্যানেজিং মানি, ইট ইজ দ্য ম্যানেজমেন্ট অফ মানি। তো মানি ম্যানেজমেন্ট বলতে তো অনেক কিছু বোঝায়, আমরা যদি একটু সহজ করে বলি, যে সাপোজ ইউ ওয়ান্ট টু স্টার্ট এ নিউ বিজনেস, স্টার্ট আপ যেটাকে বলে আর কি। সো ইউ আর এ এন্টারপ্রেনার, সো ইউ আর উইলিং টু স্টার্ট এ নিউ বিজনেস, নতুন একটি বিজনেস শুরু করবেন। তো আপনার কাছে আইডিয়া আছে, সব কিছু প্ল্যান আছে,
বাট এই মুহূর্তে আইডিয়া প্ল্যান সবকিছু রেডি, এরপরে কি দরকার আপনার? আইডিয়া আছে, মানি প্ল্যান দরকার, আছে, এখন কি দরকার? মানি দরকার। মানি দরকার। তার মানে এই যে বিষয়টি, এই ফাইন্যান্সের মূল বিষয়টি হলো এটি যে কিভাবে তাহলে আপনি মানিটা ম্যানেজ করবেন। তার মানে ফার্স্ট কথা হলো হাউ টু রেজ দ্য ফান্ড, হাউ টু কালেক্ট দ্য ফান্ড। তো আপনি আইডিয়া যখন রেডি করলেন, প্ল্যান রেডি করলেন, সেকেন্ড স্টেপই হলো আপনার হাউ টু রেজ ক্যাপিটাল, কিভাবে ফান্ড আপনি রেজ করবেন, ফান্ড কালেক্ট করবেন। সো সেক্ষেত্রে আপনার এটি নিয়ে চিন্তা করতে হবে। সো সেটা হয়তো আমরা ব্যাংক থেকে লোন নিব, নাকি সেলফ ফাইন্যান্স করব, মানে নিজের টাকা আছে কিনা ফ্রেন্ড থেকে নিব, আর এনি আদার সোর্সেস, আমরা সামহাউ উইল ম্যানেজ দ্য মানি। এটা যখন হয়ে যাবে, রেজিং ফান্ড হবে, মানে ফান্ড কালেকশন হবে। সেকেন্ড, উই নিড টু থিঙ্ক অ্যাবাউট যে হাউ টু ইউটিলাইজ আর হাউ টু ইনভেস্ট দ্য ফান্ড, মানে এই ফান্ডগুলি আমরা কিভাবে খরচ করব, কোথায় খরচ করব, কিভাবে করব, আর হাউ এফিশিয়েন্টলি উই ক্যান ইউটিলাইজ দ্য ফান্ড। তো সেই বিষয়গুলি এর পরবর্তীতে আসবে, যেটাকে আমরা অন্য কথা ইনভেস্টমেন্ট বলতে পারি, আর অ্যাকুইজিশন অফ অ্যাসেটও বলতে পারি। তো এটি যখন হয়ে যাবে, তখন এরপরের থার্ড বিষয় আসবে, সেটি হলো হাউ টু রান দ্য বিজনেস। বিজনেসটি আমরা কিভাবে রান করব। কারণ বিজনেস রান করার জন্য আমাদের উই নিড টু ম্যানেজ দ্য ওয়ার্কিং ক্যাপিটাল, দ্যাট মিন দ্য ডে টু ডে অ্যাক্টিভিটিস, অনেক কিছু থাকবে এখানে, প্রতিদিনকার খরচ সেগুলি ম্যানেজ করতে হবে। তারপর লং টার্মে ইনভেস্টমেন্ট থাকবে, তারপরে টাইম টু টাইম হয়তো আরও ক্যাপিটাল লাগতে পারে। এই যাবতীয় বিষয়গুলি নিয়ে যখন আমরা চিন্তা করব, তো এই সবগুলি বিষয় একসাথেই বলা হয় ফাইন্যান্স। ইউ গট দি পয়েন্ট। তার মানে এ কারণে আমরা এক কথায় কি বললাম, ফাইন্যান্স ইজ দ্য আর্ট অ্যান্ড সায়েন্স অফ ম্যানেজিং মানি। আমরা যদি শর্টলি ডিফাইন করি ফাইন্যান্সকে, আমরা কি বলতে পারি? ফাইন্যান্স ইজ দ্য আর্ট অ্যান্ড সায়েন্স অফ ম্যানেজিং মানি। তাহলে এক কথায় যদি আমরা ফাইন্যান্সকে ডিফাইন করি, মনে স্যার থাকবে अगेन না? স্যার মনে থাকবে না? আর্ট স্যার अगेन Yes, sir. আর্ট অ্যান্ড Again, sir. সায়েন্স অফ ম্যানেজিং মানি, যেগুলি মনে রাখার মতো, যেগুলি গুরুত্বপূর্ণ, সেগুলি তো আমি স্লোলি বলি, ইংলিশে বলি, দুইবার বলি, যাতে জি করে স্যার আপনারা বুঝবেন যে এগুলি ইম্পর্টেন্ট, এগুলি নোট ডাউন করতে হবে, মনে রাখতে হবে, জি, স্যার, পরবর্তীতে thank you. লাগবে। আর অবশ্যই। আমাদের এক্সাম যদি অনলাইনেই হয়, সেক্ষেত্রে তো আমাদের ভাইবা হবে, এগুলি জিজ্ঞেস করব। তো সেক্ষেত্রে ক্লাসের যা পড়া হয় সেটাই ফোকাস পয়েন্ট, এটা বোঝাটা জরুরি, এগুলি নিয়েই তো আবার পরবর্তীতে আপনাদেরকে জিজ্ঞেস করব। ওই কারণে রাইট স্যার জন্য আমরা এগুলি বোঝার চেষ্টা করবেন, মনে রাখার চেষ্টা করবেন, আর যেগুলি শর্ট সেগুলি লিখে রাখবেন যাতে মনে থাকে। তো আমরা কি বললাম, আমরা শর্টলি কিভাবে ফাইন্যান্সকে ডিফাইন করতে পারি? ফাইন্যান্স ইজ দ্য আর্ট অ্যান্ড সায়েন্স অফ ম্যানেজিং মানি। দ্যাট মিনস এই ফাইন্যান্স কি নিয়ে ডিল করবে, যে কিভাবে ফান্ড আসবে, রেজিং ক্যাপিটাল। ফাইন্যান্স ইজ দ্য আর্ট অফ আর্ট অ্যান্ড সায়েন্স অফ ম্যানেজিং মানি। আমি তো 2-3 বার বলি, আপনারা শুনবেন, তারপরে তো আবার ভিডিও থাকবে, পরে দেখে নিতে পারবেন। জি স্যার ঠিক আছে? স্যার এখানে নেটওয়ার্ক। আর সবাই যদি খেয়াল করে শুনেন, তাহলে তো শুনে নিজে লিখেও নিতে পারেন। তো এখন এই যে ম্যানেজিং মানির মধ্যে তিনটি বিষয় কি কি? রেইজিং ফান্ড, রেইজিং বলতে কালেকশন, কিভাবে আসবে ফান্ডটা, কোত্থেকে আসবে, হোয়াট উইল বি দ্য সোর্সেস অফ ফান্ড। কারণ মানি ম্যানেজ করবো, কিন্তু ফান্ড তো আমার আসতে হবে, হয় নিজের থাকতে হবে, না হয় কারো কাছ থেকে নিতে হবে। নিজের থাকলে সেটা সেলফ ফাইন্যান্সিং, আর ইফ ইউ টেক ফ্রম আদার সোর্স, দ্যাট ইজ দ্য বরোয়িং, মানে লোন যদি নেই আমরা। তো সেক্ষেত্রে বরোয়িং এর ফর্মাল সোর্স হলো ব্যাংক, ফাইন্যান্স কোম্পানি, লিজিং কোম্পানি, আর ইনফর্মাল সোর্স ফ্রেন্ড থেকে নিলাম, ফ্যামিলি সোর্স হতে পারে, বা অন্য কোনো সোর্স হতে পারে, এগুলি ইনফর্মাল সোর্স। এটি হলো একটি বিষয় যে কোত্থেকে ফান্ড আসবে। সেকেন্ডলি হলো যে ফান্ড আমি কি করব। ফান্ড হয়তো আমার কাছে আসলো, এখন তো ইউটিলাইজেশন দরকার। কারণ যে ব্যক্তি ইউটিলাইজেশন জানে না, তার কাছে যদি আপনি 5 লাখ টাকা দিয়ে দেন, সে তো এটা খরচ করতে ওর 5 দিনই দেখবেন যে টাকা নাই। 5 লাখ টাকা দিয়ে দিয়েছেন বিজনেস করার জন্য, কোনো বিজনেসের আইডিয়া নাই, ফাইন্যান্সের আইডিয়া নাই, সে কি করবে? এই 5 লাখ টাকা দিয়ে পরের দিন 2 লাখ টাকা দিয়ে একটা বাইক কিনবে, আর বাকি টাকা দিয়ে হলো অন্য কিছু ফার্নিচার কিনবে, বা পোশাক, ড্রেস, এগুলি কিনবে, তারপরে অর্নামেন্টস কিনবে, কিনে দেখবেন যে 3 দিনে 5 লাখ টাকা শেষ। এরপরে বিজনেস আর করবে কি, কারণ সেটা জানে না হাউ টু
মেক দ্য বিজনেস। বিজনেসও শেষ স্যার, সহজ। বিজনেস তো অলরেডি শেষই, কারণ তো এখন এই যে মানে শুধু টাকা থাকলেই কিন্তু হয় না, বিজনেসের আইডিয়া থাকতে হয়, বিজনেস কিভাবে করতে হয় সে থিওরিটিক্যাল নলেজ সাথে প্র্যাকটিক্যাল বা প্র্যাকটিস, এই দুইটি বিষয়ই থাকতে হয়। আবার হয়তো থিওরি জানে কিন্তু প্র্যাকটিস করেনি, সেক্ষেত্রে এটা কিন্তু ডিফিকাল্ট। ইউ গট দি পয়েন্ট? আপনি হয়তো থিওরি সব কিছু জানেন কিভাবে বিজনেস করতে হয়, কিন্তু প্র্যাকটিক্যালি এটি করতে কিছু গিয়ে স্যার দেখবেন, বিবেচনা করে প্র্যাকটিক্যালি করতে গিয়ে দেখবেন যে দেয়ার আর সামথিং নিউ যেটি আপনি বইয়ে পড়েননি। বইয়ে পড়েছেন বিজনেসের লাইসেন্স কোথা থেকে নিতে হয়, বলেন তো বিজনেসের লাইসেন্স কোথা থেকে নিতে হয়? বিজনেস করবেন লাইসেন্স কোথা থেকে নেবেন? চাইলেই তো আর বিজনেস করা যায় না, তাই কি? স্যার ইয়া থেকে, সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশন, সিটি কর্পোরেশন, এখানে বিষয় আছে কোন ধরনের বিজনেস, হ্যাঁ, তার মানে টাইপ বিজনেসের বিজনেস। বিজনেসের ফরমেশনটা এখানে জরুরি, যে কোন ধরনের বিজনেস আমরা করতে চাই। যদি এটা এক মালিকানা হয়, সোল প্রোপ্রাইটরশিপ, সোল প্রোপ্রাইটরশিপ মানে হলো এক মালিকানা, মানে একজনই মালিক, সিঙ্গেল পারসন ইজ দ্য ওনার অফ দ্য বিজনেস। আপনার বিজনেস, আপনি ওনার, সবকিছু লায়াবিলিটি প্রফিট সবকিছু আপনার, সেটিকে বলা হয় সোল প্রোপ্রাইটরশিপ, বা বাংলায় কি বলে এক মালিকানা বিজনেস। এখন এই এক মালিকানা বিজনেস যদি করেন, তাহলে এটি যদি সিটি কর্পোরেশনের মধ্যে হয়, খেয়াল রাখবেন সিটি কর্পোরেশনের মধ্যে হলে তাহলে সিটি কর্পোরেশন থেকে ট্রেড লাইসেন্স নিতে হয়। আর যদি এটা গ্রামে হয় বা সিটি কর্পোরেশনের বাইরে হয়, সেক্ষেত্রে নো নাথিং ইজ রিকোয়ার্ড, ইউ জাস্ট মেক এ শপ এন্ড স্টার্ট দ্য বিজনেস, দ্যাটস এনাফ, কেউ আপনাকে জিজ্ঞেস করবে না। তো এটি হলো সিটি কর্পোরেশনের বাইরে। আর কর্পোরেশনের ভিতরে হলে ইউ নিড টু কালেক্ট আ ট্রেড লাইসেন্স। এখন ট্রেড লাইসেন্স কিভাবে কালেক্ট করবেন, সেক্ষেত্রে সিটি কর্পোরেশনের যে থিওরিটিক্যাল নিয়ম হলো অ্যাপ্লাই করতে হবে, তারপরে আপনার এই যে টিন নাম্বার, তারপরে আপনার অ্যাড্রেস, এগুলি চেক আপ করে তারপরে আপনাকে হয়তো একটা ট্রেড লাইসেন্স দিবে। এটা হলো থিওরিটিক্যাল কথা। আর প্র্যাকটিক্যাল কথা কি? প্র্যাকটিক্যাল কথা হলো ওইখানে যান, আর পরিচিত থাকলে সে আপনাকে ম্যানেজ করে দিবে। ইউ গট দি পয়েন্ট? পরিচিত থাকলে অনলাইন এসে পাওয়া যায়। তো এখন এই জন্য বললাম যে বিজনেসের তো থিওরি জানলেই আবার প্র্যাকটিস সবসময় হয় না, কারণ প্র্যাকটিক্যাল প্র্যাকটিস তো, নলেজটা লাগবে। হ্যাঁ প্র্যাকটিক্যাল নলেজ থাকতে হয়। আর আমাদের সোসাইটি যেহেতু এখানে কারাপ্টেড সোসাইটি বলা যায়, যেহেতু সব জায়গায় করাপশন, Sir. ইন্ডিভিজুয়াল থেকে শুরু করে কর্পোরেশন, গভর্নমেন্ট, সব লেভেলই আমরা দেখি। এবং আমি ইদানিং তো যদি আমরা এথিক্যালি যদি বিচার করি, তাহলে তো স্যার এই নলেজটা একেবারেই মানে অমলিন। না, এই জন্য কি ওই যে বিজনেসের সাথে এথিক্স ইজ ইম্পর্ট্যান্ট, ওটা জি। আমরা আলোচনায় আসবে, ফার্স্ট চ্যাপ্টারই আছে যে ওয়াই এথিক্স জি, ইজ স্যার। ইম্পর্ট্যান্ট ফর বিজনেস। কারণ এথিক্যাল বিষয় যদি আমরা ইগনোর করি, তাহলে সেই বিজনেস কি হবে? সেই বিজনেস করাপশন তৈরি করবে, সেই বিজনেস অবশ্যই। সোসাইটিতে অনেক ইম্প্যাক্ট তৈরি করবে, নেগেটিভ ইম্প্যাক্ট। মানে আমরা দেখি না অনেক বিজনেস সোসাইটিতে যেগুলি এনভায়রনমেন্টাল প্রবলেম বা পলিউশন তৈরি করে, তাই না? জি। আপনি দেখবেন যে শুধু কর্পোরেশন, তারপরে এগ্রিকালচারাল, বিভিন্ন ফার্মিং, এরা মানুষের এত ক্ষতি করছে খাবারের মাধ্যমে। কেন করছে? কারণ এগুলির মাধ্যমে সে বেশি প্রফিট করছে, তার মানে দে আর মেকিং বিজনেস। আর এই যে বিজনেস করার সাথে সাথে সে মানুষকে ক্ষতি করছে, কিন্তু দ্যাট ইজ নট দ্য অবজেক্টিভ অফ এ বিজনেস, দ্যাট ইউল ম্যানিপুলেট আদার্স আর ইউল হ্যাম্পার আর ইউল মেক দ্য হেলথ হ্যাজার্ড, ইউল মেক দ্য ওয়াটার পলিউশন আর এনভায়রনমেন্টাল পলিউশন। এগুলি করবেন, এটা তো আর বিজনেসের টার্গেট না। যদিও আমরা আমাদের সোসাইটিতে দেখি এগুলি করা হচ্ছে, অহরহ হচ্ছে, নির্বিচারে হচ্ছে। তো এই বিষয়গুলি আমরা এখানে দেখি। আর এখানে তো সব লেভেলেই করাপশন, আপনারা জানেন। আমরা এমন একটা সোসাইটিতে বসবাস করি যেখানে শুধু ব্যক্তি অসৎ না, ব্যক্তি লেভেলে করাপশন থেকে শুরু করে প্রতিটি লেভেলেই করাপশন এত পর্যায়ে চলে এসছে, যেখানে আমরা দেখি যে করাপশনের বাইরে যদি আপনি অনেস্টলি কিছু বলতে চান, এটি মানুষের কাছে নতুন মনে হয় যে এটি কেমনে সম্ভব। তো তার মানে আপনি যদি করাপ্টেড হইতে বলেন, তাহলে সেগুলি এখন সবার কাছে ন্যাচারাল। এবং এখানে ইউজুয়াল যেটি হওয়া উচিত সেটি হয়ে গেছে এখন আনইউজুয়াল, আর যেটি মানে আনইউজুয়াল সেগুলি হয়ে গেছে ইউজুয়াল।
আমাদের সোসাইটির অবস্থাটা এখন এরকম। তো এ কারণে বললাম যে থিওরিটিক্যাল নলেজের সাথে প্র্যাকটিক্যাল বিষয়টি জরুরি। কিন্তু সোসাইটি যদি স্ট্যান্ডার্ড সোসাইটি হয়, আদর্শ সোসাইটি হয়, যেখানে সোসাইটি বেসড অন আইডিওলজি, এরকমের একটি সোসাইটি হয়, সেক্ষেত্রে হয়তো আমরা এই সমস্যাগুলি দেখতাম না, তখন থিওরি এবং প্র্যাকটিসের একটি মিল থাকতো। কিন্তু আমরা যেহেতু এমন একটি মানে ডিক্লাইন্ড সোসাইটি বলা যায়, ডিক্লাইন্ড সোসাইটি মানে অধপতিত সমাজ, যেখানে সব মানুষই কাজ করে তার পার্সোনাল বেনিফিটের জন্য। আর এই পার্সোনাল বেনিফিটের জন্য আমরা দেখি মানুষ শুধু টাকা ইনকামের জন্য, বিজনেস করার জন্য নির্বিচারে মানুষকে ক্ষতি করে পারলেও সে টাকা ইনকাম করে, কারণ অবজেক্টিভলি জাস্ট মেকিং মানি। তো মানুষের যখন শুধু অবজেক্টিভ হবে মেকিং মানি, পার্সোনাল গেইন, তখন তার মানুষ অন্যের কথা চিন্তা করবে না, সোসাইটির কথা চিন্তা করবে না, এনভায়রনমেন্টের কথা চিন্তা করবে না। তো এটাই আমরা বর্তমান সোসাইটিতে দেখছি। তো এই যে অনলি দ্য পার্সোনাল গেইন, দ্যাট ইজ দ্য টার্গেট, এটি আমাদের সোসাইটির এখন একটি বর্তমান বড় সমস্যা। আর আশেপাশে তো এখন ফেসবুক, রাস্তাঘাটে নামলে তো সব জায়গায় আমরা দেখতে পাই রিসেন্টলি কি সমস্যা, বিভিন্ন আন্দোলন হচ্ছে না, ফেসবুকে হচ্ছে, তারপরে অন দ্য ফিল্ড হচ্ছে। এগুলির মূল জায়গাটা কোথায়, সমস্যাটি কোথায়? সমস্যাটি তো ওই যে সোসাইটি বেসড অন পার্সোনাল গেইন, সবাই শুধু গেইনের কথা চিন্তা করে, মাইট ইজ রাইট, তো যার টাকা আছে তার পাওয়ার বেশি, এরকমের একটি সোসাইটি। এখানেই তো এত সমস্যা হচ্ছে। আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন না, এই যে রেপ নিয়ে এত মুভমেন্ট, এত কিছু হচ্ছে। তো এগুলি কেন হচ্ছে? তো এরকমের সমস্যা, এটি হয়তো আমরা আমাদের সামনে চলে আসছে, এই কারণে এটা হাইলাইটেড। এটি যে আজকে নতুন হচ্ছে তা তো না, অনেক আগে থেকেই হচ্ছে, তাই না? এরকম আরো সমস্যা আছে যেগুলি মিডিয়া হাইলাইট করলে হয়তো সেটি মনে হবে এটি বড় সমস্যা, কিন্তু মিডিয়াতে এখন এটা হাইলাইটেড হচ্ছে, এই কারণে মনে হচ্ছে আমাদের সোসাইটির এটি বড় সমস্যা। এটি ওয়ান অফ দ্য মানে মেইন প্রবলেমস, অনেকগুলি সমস্যার মধ্যে এটিও একটি সমস্যা। কিন্তু এরকমের সমস্যার তো আর শেষ নাই। এই সমস্যার লিস্ট করলে হয়তো আমরা এটি আর শেষ হবে না যে কত সমস্যা। তো এত সমস্যার মধ্যে আমরা যে আসলে আমাদের মূল বিষয়টি হলো যে আমরা তো বেসিক সমস্যাটাই অ্যাড্রেস না করে আমরা ব্রাঞ্চ প্রবলেমগুলি সলভ করার ট্রাই করি। যে ক্যান্সার হয়েছে, ক্যান্সারের চিকিৎসা না করে কি করি আমরা, এই যে বিভিন্ন সিমটম হয়, মাথা ঘুরায়, মাথা ঘোরানোর ওষুধ খাই, যে হাত পা ব্যথা করে আবার বাতের ব্যথার ওষুধ খাই, আবার কিডনির সমস্যা দেখা দিয়েছে সেই ওষুধ খাই, আবার হার্টে একটু সমস্যা দেখা দিচ্ছে আবার হার্টের ওষুধ খাই। তার মানে এই যে এক একটা সিমটম দেখা দেয় আমরা সেই ট্রিটমেন্ট নিই। আসলে বেসিকটা কোথায়? সমস্যা তো ক্যান্সার। সেই ক্যান্সারের চিকিৎসা না নিলেও তো এরকম হাজারো সমস্যা, হাজারো সিমটম, অনেক কিছুই দেখা দিই। তো এখন কয়টার চিকিৎসা করবেন? তো মূলে চিকিৎসাটা করতে হবে। তো সেই ডিসকাশনটা হয়তো সোসাইটিতে আসে না, শুধু আমরা পার্টিকুলার বিষয়গুলিকেই হাইলাইট করি। তো আমরা যেটি বললাম যে বেসিক জায়গাটি কোথায়, যেখানে সোসাইটির সব মানুষ, বিজনেসম্যান থেকে শুরু করে একবারে ইন্ডিভিজুয়াল পর্যন্ত সবাই পার্সোনাল গেইন, পার্সোনাল বেনিফিট এই জন্য কাজ করে। আজকে দেখেন আলুর দাম কেন 50 টাকা? তো বাংলাদেশে কি হয়ে গেছে যে আলুর দাম 50 টাকা হতে হবে? তার মানে সমস্যাটা কোথায়? সমস্যাটা যারা হোয়ার্ডিং করে, যারা মজুতদারি করে, তারা এখানের এই সুযোগ নিয়ে একটা তারা বিজনেসটা করছে, আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করছে। কেন করছে? বিকজ দে ওয়ান্ট টু মেক মোর মানি। এই জন্য আপনার ক্ষতি হোক, তাতে আমার কি, মানে বিষয়টা এরকম যে সোসাইটির হাজার লোকের সমস্যা হোক, তো আমার কি, আমি তো বেশি প্রফিট করলাম। তো এই যে কনসেপ্ট, এই কনসেপ্টটাই হলো সমস্যা। কারণ এই কনসেপ্টটা শুধু যে এই আলুর দাম বাড়ার সমস্যা, এই কনসেপ্ট যার মাথায় থাকবে সেই সব জায়গায় সমস্যা তৈরি করবে। এখন আমরা তো দেখি সোসাইটির এই কনসেপ্টই সবাই চলে। ডাক্তারের মাথায় যদি এই কনসেপ্ট থাকে তাহলে কি করবে? সে তো রোগীকে মেরে ফেলবে, রোগীকে যা ইচ্ছা ওষুধ লিখতে থাকবে আর বিজনেস করবে। আমরা দেখি না তাই হচ্ছে, যে ফার্মাসিউটিক্যালস কোম্পানি আর ডাক্তারের যোগ সাজসে কিভাবে বিজনেস হয়? কেন? বিকজ ডাক্তার ওয়ান্টস টু মেক মোর মানি। এটা রোগী দু চারটা মূল্যতে তার কিছু আসে যায় না। তার মানে সমস্যাটি কোথায়? সমস্যাটি হলো রোগী ছাড়বো না স্যার। জি, মানে ডাক্তার তো মানে যদি রোগী ভালো ট্রিটমেন্ট নাও পায়, এরপরে মনে করেন যে ও ওষুধ দিব, এটাতে কাজ হবে না, ওটাতে কাজ হবে না, কিন্তু ওর ওষুধে যে কাজ হয় না এটা তো রোগী বুঝতেছে না। ও মানে ডাক্তার কিন্তু জানে যে
তো ওই রকম ভাবে মানে ভালো ওষুধ দিতে পারবো না, এরপর ওষুধ দেয় হ্যাঁ, আর রোগী মরুক বা বাঁচুক এটা কারণ ডাক্তারের তো ওই যে বললাম কনসেপ্টটা টাকা কি, টাকা টাকা কনসেপ্টটা তো টাকা, ওইটাই বললাম যে টাকা। এই টাকার কনসেপ্ট যেখানে যেখানে থাকবে সেখানেই তো সমস্যা তৈরি করবে। এই টাকার কনসেপ্ট যদি ফার্মারের মধ্যে থাকে সে কি করবে? সে তো বিষ দিবে, সে কলার মধ্যে বিষ দিবে, সে হলো সবজির মধ্যে ফরমালিন দিবে, বিষ দিবে, পেস্টিসাইড দিবে, যেগুলি খেলে আমাদের ক্যান্সারের মতো ভয়াবহ রোগ হয়। আমরা যে সবজিগুলি খাই এগুলি তো সবই বিষাক্ত। আমরা যে কাঁচা মরিচ থেকে শুরু করে যত সবজি খাই সব বিষাক্ত। এই বিষগুলি কে দিচ্ছে? দিচ্ছে ফার্মার। কেন দিচ্ছে? কারণ সে ওয়ান্ট টু মেক মোর মানি, তাই না? কলার মধ্যে কেন বিষ দিচ্ছে? বিকজ ফার্মার ওয়ান্টস টু মেক মোর মানি। দুধের মধ্যে কেন ভেজাল দিচ্ছে? বিকজ দে ওয়ান্ট টু মেক মোর মানি। তার মানে সমস্যাটি এই যে মেকিং মানি, এটি যদি অবজেক্টিভ হয়, এটা একজন ব্যক্তি থেকে শুরু করে একটা বিজনেস, ইন্ডিভিজুয়াল, সোসাইটির যে লেভেলই হোক, গভর্নমেন্ট পর্যন্ত, যখনই মেকিং মানি হবে অবজেক্টিভ, সেইটি একটি সমস্যা তৈরি করবে। এবং সেই সমস্যা সমাধানের জন্য তখন আমরা কি করব? আন্দোলন করব। সেই আন্দোলনের ফলে সেইটা হয়তো কিছুটা মিনিমাইজ হলো, কিন্তু কনসেপ্টটা তো আর মাথা থেকে দূর হয়ে যায়নি। কনসেপ্ট কি মাথা থেকে দূর হয়ে গেছে? যায়নি তো। আপনি একজনকে চাপ দিলে কি হবে? একজনকে অ্যারেস্ট করে নিয়ে গেলেন, এই ফার্মার তুমি কেন এখানে বিষাক্ত বিষ মিশিয়েছ? পুলিশ ধরে নিয়ে গেল, তারপরে সে ভয়ে হয়তো বললো যে না আমি আর দিব না। এরপরে সে কি করবে? আর দিবে না সে, সে তো আবার পরবর্তীতে আবার দিবে যাতে কেউ না দেখে। এবার তো দেখেছিল এই কারণে পুলিশ ধরে নিয়ে গেছে মনে করেন, এবার তো সে আর দেখিয়ে দিবে না। স্যার ওই টাকার কনসেপ্টে কাজ করে। কনসেপ্টটা তো রয়ে গেছে। তো এটাই আমরা যেটি বললাম যে মূল প্রবলেম অফ দ্য সোসাইটি ইজ টু মেকিং মানি। এখন প্রশ্ন হলো মেকিং মানি এই কনসেপ্টটি কে শিখিয়েছে? শিখিয়েছে কে? শিখিয়েছে আমাদের সোসাইটি। আর সোসাইটিকে শিখিয়েছে কে? শিখিয়েছে একটি আদর্শ, আর সেই আদর্শের নাম হলো ক্যাপিটালিজম, বাংলায় বলে পুঁজিবাদ। যারা ইকোনমিক্স পড়েছেন তারা জানেন পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা। এটাই তো স্যার ডেভেলপড কান্ট্রিগুলোর একটা থিম। হ্যাঁ, মেইন ডেভেলপ বেসিক কান্ট্রি, থিম হচ্ছে এটা। ডেভেলপ কান্ট্রির থিম, তারাই তো এটাকে প্রপাগেট করে। এবং আর সমস্যা ডেভেলপড তো এই কারণেই কান্ট্রিগুলো, হচ্ছে। হ্যাঁ ডেভেলপড কান্ট্রিগুলো এটা এখন অ্যাপ্লাই করছে, বিশেষ করে বাংলাদেশে সবচেয়ে কম সময়ে ধনী হওয়া যাচ্ছে। হ্যাঁ, সেটাই তো বললাম যে এই যে আইডিওলজি, এই যে জীবন ব্যবস্থা, এই যে আদর্শ পুঁজিবাদ, এই পুঁজিবাদ যেহেতু এটা রাষ্ট্রের মধ্যে ইমপ্লিমেন্টেশন হচ্ছে, তাহলে এই মেকিং মানি এই কনসেপ্ট থেকে আমরা বের হব কিভাবে? আমরা এই জায়গাটা তো কেউ বলি না, এই জায়গাটা হাইলাইট করি না যে পুঁজিবাদ কেন। আমাদের তো আরো আদর্শ রয়েছে, তো আমরা কেন পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থাকে ইমপ্লিমেন্ট করি দেশের মধ্যে? এই জায়গাটা কেউ হাইলাইট করছে না, কারণ এটি থাকলে এই ব্রাঞ্চ প্রবলেমগুলি হাজারো সমস্যা তৈরি হবে। কারণ মাথার মধ্যে তো টাকা, মাথার মধ্যে মানি। কারণ এখন মানুষ এভাবে চিন্তা করে, অনেকে বলে, না বুঝে বলে হয়তো, যে মানি ইজ দ্য সেকেন্ড গড। অনেকে বলে এরকম, বলে এরকম, শুনবেন অনেকে। এটা হয়তো না বুঝে বলে, এটা একটা মানে পাপের কথা, গুনার কথা, তো বলে অনেকে। তো এটা বলার মানেটা কি? মানে হলো এখন মানুষ মানি তাকে গাইড করে, তার মানে টাকার পিছনে সবাই ছুটছে, এই মানি আমাদেরকে গাইড করছে। সেই অনুযায়ী অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আমরা আবার গাইডেড হচ্ছি, বিজনেসম্যান গাইডেড হচ্ছে, এবং সেই অনুযায়ী বিজনেস, কর্পোরেশন সব হচ্ছে। এ তো ইন্ডিভিজুয়াল লেভেল, বিজনেস লেভেল গেলাম। আর একটু উপর লেভেলে গেলে মার্কেট, মার্কেটে কি হয় দেখেন, শেয়ার মার্কেটের অবস্থা দেখেন, এখানে কি হচ্ছে? যারা শেয়ার মার্কেটের সাথে জড়িত আছেন বা এই সম্পর্কে খোঁজখবর রাখেন তারা জানেন, এই যে মেকিং মানি, কিছু লোক এখান থেকে অনেক লুটপাট করে অনেক টাকা পয়সা নিয়ে মার্কেট থেকে আউট হয়ে যাচ্ছে। আর স্মল ইনভেস্টর তারা এখানে সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে। এটি গেল একদিক। তারপর অন্যান্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের মধ্যে ব্যাংকিং ইন্ডাস্ট্রির অবস্থা তো খুব একটা ভালো না। There are many banks who are suffering from liquidity crisis. আপনারা যারা ব্যাংকে আছেন তারা জানেন
তাই না? অনেক ব্যাংকই তো সমস্যার মধ্যে আছে, লিকুইডিটি ক্রাইসিসের মধ্যে আছে। পদ্মা ব্যাংকের অবস্থা জানেন, যে নাম পর্যন্ত চেঞ্জ করলো শেষমেশ। এগুলি কি হয়েছে? এগুলি সবই করাপশন, তাই না? আর রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির অবস্থা, এগুলি তো তাদের ডেফিসিট থেকে বা তাদের লোকসান থেকে কাটিয়ে উঠতে পারেনি আজও, যদিও প্রতি বছর বাজেটে গভর্নমেন্ট তাদেরকে হিউজ অ্যামাউন্ট অফ ফান্ডিং করে যাচ্ছে। তো এই যে ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার আমাদের দেশের, এই ফাইন্যান্সিয়াল সিস্টেমের মধ্যে সব জায়গায় সমস্যা। আর এই সমস্যার যে মূল কথাটি হাইলাইট করলাম, দ্যাট ইজ দ্য ক্যাপিটালিস্টিক ইকোনমিক সিস্টেম হু টিচ আস মেকিং মানি, যে আমাদের শিখায় হাউ টু মেক মানি। কারণ এই ক্যাপিটালিজমের মূল কথা দুইটি, সেই দুইটি কি কি? যে ম্যাক্সিমাইজ ইউর প্রফিট আর এনজয় টু দ্য ম্যাক্স, মানে সবচেয়ে বেশি বেশি ইনকাম করেন আর বেশি বেশি ভোগ করেন। এই দুইটি কথা হলো ক্যাপিটালিজমের মূল কথা। মানে বেশি বেশি ইনকাম করতে হবে। আর কেন ইনকাম করবেন? কারণ বেশি বেশি এনজয় করতে হবে। লাইফ ইজ শর্ট, সেই সীমিত সময়ের মধ্যে কত বেশি এনজয় করতে পারেন, এই জন্য বেশি বেশি এনজয় করেন। এই জন্য সারা সপ্তাহ মানে 5 দিন বেশি বেশি পরিশ্রম করবেন, বেশি বেশি ইনকাম করবেন, আর 2 দিন মানে উইকেন্ডে কি করবেন? এনজয় করবেন। এটা হলো ক্যাপিটালিজমের টিচিং। এই কারণে দেখবেন ক্যাপিটালিস্ট লিডিং স্টেট যেগুলি, তাদের দেখবেন যে পিপল আর হিউজ বিজি ওভার দ্য উইক। এরপরে উইকেন্ডে তারা কি করে? উইকেন্ডে তারা সি বিচে যায়, এক দেশ থেকে অন্য জায়গায় টুরিস্টে যায়, বিভিন্ন জায়গায় 2 দিন বেশ রিল্যাক্স, এনজয়, সব কিছু তারা ওই টাকাগুলি খরচ করে, এনজয় করে। আর সারা সপ্তাহ শুধু বিজি থাকে মেকিং মানি। এটি হলো তাদের কনসেপ্ট। আর সেই কনসেপ্ট আমাদের দেশেও যেহেতু ইমপ্লিমেন্টেশন হচ্ছে, আমরাও দিন দিন ওরকমই হয়ে যাচ্ছি। যদিও 50 বছর আগে আমাদের দেশে এতটা ক্যাপিটালিস্টিক ছিল না আজকে যতটা ক্যাপিটালিস্টিক। আগে মানুষের মধ্যে একটু সফটনেস ছিল, যে আচ্ছা পাশের লোক বা বাসার লোকটি অসুস্থ হয়েছে, একটু দেখতে যাই, কিছু নিয়ে যাই, তাহলে সে খুশি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও খুশি হবেন। আর এখন মানুষ হয়তো এভাবে চিন্তা করে না, এখন চিন্তা করে আচ্ছা ওকে যদি দেখতে যাই তাহলে কি লাভ হবে, আচ্ছা ওর কাছ থেকে একটা বেনিফিট পাওয়া যাবে, তাহলে দেখতে যাই। অথবা বস অসুস্থ, বসের বাসায় তো যেতেই হবে, কারণ বসকে যদি খুশি করা যায় প্রমোশনটা তো নিশ্চিত। এখন দেখেন কনসেপ্টগুলি কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। এক সময় আমরা চিন্তা করতাম যে আরেকজনকে হেল্প করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়, অনেক সওয়াবের কাজ। কেউ অসুস্থ হয়েছে, তাকে কিছু নিয়ে দেখতে যাই, তাহলে সে খুশি হবে এবং এজন্য আমার গুনাহ মাফ হবে। এটা এক সময় চিন্তা ছিল। আর এখন চিন্তা কি? বেনিফিট। এখন চিন্তা হলো বেনিফিট, যে এই এই একটা সুযোগ আমার জন্য, যদি তাকে দেখতে যাই তার কাছ থেকে কিছু গেইন পাওয়া যাবে, তার কাছ থেকে কোনো রেফারেন্স পাওয়া যাবে, কোনো ফাইন্যান্সিয়াল বেনিফিট পাওয়া যাবে, কোনো লোন নেওয়া যাবে, অথবা কোনো না কোনোভাবে একটা বেনিফিট পাওয়া যাবে। সেই চিন্তাগুলি আগে মাথায় আসছে। তার মানে হোল সোসাইটি ইজ টার্নিং টু ক্যাপিটালিস্টিক সোসাইটি। এটা ক্যাপিটালিজম যত বেশি সোসাইটিতে ইমপ্লিমেন্টেড হবে, তত বেশি আমরা দেখব এই সমস্যাগুলি আরো রেজ করবে। আর ক্যাপিটালিজমের মূল কথাই তো মানে, যেটা আমরা বললাম, তাদের দেশে কিন্তু তারা এইভাবেই সবকিছু ম্যানেজ করে, বিকজ হোল সোসাইটি ইজ ইউনিফাইড অন দিস বেসিস। আপনি যদি আমেরিকার কথা চিন্তা করেন, ইউরোপের কথা চিন্তা করেন, তাদের কিন্তু হোল সোসাইটি ইজ ইউনিফাইড অন দ্য বেসিস, এই বেসিসে তারা ইউনিফাইড। এই ব্যাপারে তারা একমত যে জীবন হলো একটি শর্ট, এখানে বেশি বেশি এনজয় করতে হবে, বেশি বেশি ইনকাম করতে হবে, টাকাই সব। এটা তাদের আইডিয়া, তাদের আদর্শ বা তাদের জীবন ব্যবস্থার এটাই মূল কথা। এটা তারা এই ব্যাপারে সবাই একমত। আর আমাদের সোসাইটিতে এটি তো আমাদের মূল কথা না, আমাদের বিশ্বাস ডিফারেন্ট। আমাদের বিশ্বাস ডিফারেন্ট, কিন্তু যখন এই ক্যাপিটালিজম এটিকে ইমপ্লিমেন্ট করা হয়, তখন আমরা আমাদের বিশ্বাসের সাথে কনফ্লিক্ট করি, এবং এই কনফ্লিক্টে আমরা কি করি, যদি ওর সাথে কোপ আপ করি, ওর সাথে মানিয়ে নেই, তখন তো আমরা ক্যাপিটালিস্ট হয়ে গেলাম, ওইভাবেই চিন্তা ভাবনা শুরু করে দিই। আর যদি ওর সাথে আমরা কোপ আপ না করি, তখন কি হয়, তখন সোসাইটিতে অনেক সমস্যায় পড়তে হয়। সমস্যায় কি?
যে দেখবেন আশেপাশের লোকজন ঘুষ খাচ্ছে, আপনি খাচ্ছেন না, তাহলে তো ও তো বাড়ি ফ্ল্যাট বুকিং দিয়ে ফেলছে, আপনি তো দিতে পারছেন না, তাহলে এরকমের সমস্যায় পড়ে যায়। একজনে হয়তো সুদের বিজনেস করে অনেক টাকা ইনকাম করে যাচ্ছে, আর আপনি তো করতে পারছেন না, আপনার তো সিম্পল লাইফ লিড করতে হয়। আর সে হয়তো অনেক ভালোভাবে চলে, সে লোন নিয়ে গাড়ি কিনে ফেলছে, ফ্ল্যাট বুকিং দিয়েছে, তো আপনি তার চেয়ে বেশি দিন জব করে আপনি তো এগুলি কিছুই করতে পারেন না। তখন মনে হয় কি, মনে হয় যে এই যে কনফ্লিক্ট, যে বিশ্বাস এবং এই ক্যাপিটালিস্টিক আইডিয়া, তখন এই কনফ্লিক্টগুলি হয়। এবং সেখানে যদি আপনার এই যে ফেইথ বা এই বিশ্বাস যদি স্ট্রং না হয়, তখন কি হবে? তখন আমরা এখান থেকে ডাইভার্টেড হই, পারভার্টেড হই এবং দিন দিন বিচ্যুত হয়ে ওরকমই হয়ে যায়, কনসেপ্ট তখন মিশ্র হয়ে যায়। তো এ কারণে আমরা আমাদের সোসাইটিকে যদি অবজার্ভ করি, আমরা এখানে দেখি যে দিস ইজ দ্য ক্যাপিটালিস্টিক সোসাইটি। আর এই ক্যাপিটালিস্টিক সোসাইটির মূল কথা হলো মানি। আর মানি আর্ন করব কিভাবে, মানিকে ভোগ করব কিভাবে, এগুলি হলো মূল কথা। আমাদের সোসাইটি এইটাই ইমপ্লিমেন্ট করছে। এ কারণে এই সোসাইটি আমরা এটি মানে বর্তমানে বেশি এই কনসেপ্টগুলি স্প্রেড করছে। আর এই সোসাইটিকে এই কারণে লিড দিচ্ছে কারা? সেটি হলো কর্পোরেট কালচার। কর্পোরেশনই হলো এখন সব, প্রাইভেটাইজেশন, কর্পোরেশন। এখন বলা হয় ইট ইজ এ গ্লোবালাইজড ওয়ার্ল্ড। এই গ্লোবালাইজেশনের যুগে এখানে সব কিছুকে লিড দিচ্ছে কে? কর্পোরেশন। কর্পোরেশন বলতে কোম্পানি। কোম্পানি যেহেতু সব কিছু কন্ট্রোল করে, কর্পোরেট কালচার সেটাই আমাদের মধ্যে দিচ্ছে, আমরা সেটাকে অ্যাডপ্ট করে নিচ্ছি। তো সবাই আলটিমেট একটা কর্পোরেশনের কালচারে অ্যাডপ্টেড হয়ে সব অ্যাটিটিউডের মধ্যে, বিহেভিয়ার মধ্যে সব কিছু একটি ক্যাপিটালিস্টিক নেচার চলে এসছে এবং এভাবেই আমরা বিহেভ করছি। তো আমাদের এই ফাইন্যান্সের যে মূল কথা, এই মূল কথাটাও কিন্তু মূলত এই ক্যাপিটালিজম থেকে এসছে। ইউ গট দি পয়েন্ট? এটাও পার্ট অফ ক্যাপিটালিস্টিক সিস্টেম। কারণ এখানে আমরা এই যে ফাইন্যান্সের যত থিওরি, যত প্রিন্সিপালস বা ফান্ডামেন্টাল যা যা শিখবো, এগুলো কিন্তু সবগুলি হলো ক্যাপিটালিজম থেকে এসছে। এই কারণেই আমরা তো শুধু বই পড়লে বুঝবো না যে সমস্যাটা কোথায়, সাথে সাথে এ কারণে আমি কিছু কন্ট্রাডিকশন দেখালাম যে আমাদের বিশ্বাসের সাথে অনেক কিছু কন্ট্রাডিক্ট করে। কারণ বইয়ে তো আর এগুলি লেখা নেই, বইয়ে তো বলা আছে মেকিং মানি। ইউ গট দি পয়েন্ট? তো ফাইন্যান্সের মূল কথা কি বললাম? ম্যানেজিং মানি। ম্যানেজিং মানি। আচ্ছা, ম্যানেজিং মানি করতে তো এখানে তাহলে আপনার ইন্টারেস্ট এর সাথে জড়িত। আর ইন্টারেস্ট তো সমস্যার কিছু নাই, মানে বইয়ের মধ্যে তো সমস্যার কিছু নাই। বইয়ে ইন্টারেস্টকে আরো সুন্দরভাবে এক্সপ্লেইন করা আছে, মানিকে কিভাবে ম্যানেজ করবেন, কিভাবে ফান্ড রেজ করবেন। তো ইন্টারেস্ট তো থাকবেই, কিন্তু ইন্টারেস্ট আবার আমাদের ফেইথের সাথে কন্ট্রাডিক্ট করে, বিশ্বাসের সাথে কন্ট্রাডিক্ট করে। ইন্টারেস্ট কি হালাল না হারাম? ইন্টারেস্ট তো হারাম। আরাম স্যার স্যার ম্যানেজিং মানি 3 স্টেপ কি কি বললেন স্যার? এটা হলো রেইজিং ফান্ড, টাকা কোত্থেকে আসবে, টাকাগুলি প্রথমটা কোথায় খরচ করবেন, মানে ইউটিলাইজেশন। আচ্ছা আর বিজনেস কিভাবে রান করবেন, হাউ টু রান দ্য বিজনেস। মানে টাকা কালেক্ট করলাম, এটাকে অ্যাসেট কিনলাম, মানে বিজনেসে খরচ করলাম, আর বিজনেসটা কিভাবে পরিচালনা করব। স্যার একটা ব্যবসা প্রতিষ্ঠান আর কি আমি যদি উদ্যোগ নেই, এই উদ্যোগটার পিছনে কিন্তু ফার্স্ট টাইম এই টাকাটাই মানে ক্যাপিটালাইজ, আপনি যেটা বলছেন এটাই এটা সবচেয়ে বড় কাজ করে। কারণ এটা আমার যদি বড় কাজ টাকা না করে। থাকে তাহলে আমার কিন্তু মানে সম্ভব না যে ব্যবসা প্রতিষ্ঠানটা ওপেন করা সম্ভব না। আর এরপরে হলো যে স্টেপ, ধাপে ধাপে মানে স্টেপ গুলো আগানো, আরো অনেক ইয়ে আছে, এটা ফাংশন বড় আছে। মানি একটি বিগ ইস্যু, বাট এর চেয়ে আরো কিছু মানে প্রি কিছু বিষয় আছে। সেটি হলো যে ইউ নিড টু হ্যাভ এ প্ল্যান। প্ল্যান। আপনাকে প্ল্যান থাকতে হবে বা আইডিয়া থাকতে হবে, স্ট্র্যাটেজি থাকতে সো হবে। আপনি যদি নতুন একটি বিজনেস স্টার্ট করতে চান, সেক্ষেত্রে ইউ নিড টু হ্যাভ এ প্ল্যান বা আইডিয়া। এই আইডিয়া সেটি যখন ইমপ্লিমেন্ট করবেন তখন আপনার মানের বিষয়টা আসবে। কিন্তু আইডিয়া যদি না থাকে, প্ল্যান না থাকে, তাহলে বিজনেস করবেন কিভাবে? এই জন্য যাবতীয় স্টার্ট আপ যেগুলি রয়েছে আমাদের সোসাইটিতে, যারা অন্টারপ্রেনার, অন্টারপ্রেনার কাদেরকে বলে?
হু আর স্টার্টিং নিউ বিজনেস, যারা আইডিয়া জেনারেট করে এবং নতুন বিজনেস নিয়ে আসে, দে আর দ্য এন্টারপ্রেনার। আর এই বিজনেসগুলিকে বলা হয় স্টার্ট আপ। ইউ গট দি পয়েন্ট? তো সেক্ষেত্রে আপনার প্রথম কি বিষয় দরকার, সেটা হলো আইডিয়া। আইডিয়া আছে, প্ল্যান রেডি, প্ল্যানিং আছে। এখন হলো মূল বিষয় হলো ফান্ডিং, মানি। তো এখন মানি ছাড়া ইউ ক্যানট থিঙ্ক এনিথিং, that means nothing Cannot can be start thought the of, nothing can be thought of without money। বিজনেসের ক্ষেত্রে কিছুই আপনি চিন্তা করতে চিন্তা করতে পারবেন পারবো না। না। এ কারণে ফাইন্যান্স জরুরি। এখন আমরা যদি একটি বিজনেসের মানে যেগুলি কর্পোরেশন, তার স্ট্রাকচার দেখি, আমরা তো একটি ফরমেশন আমরা অলরেডি কিন্তু আলাপ করেছি, সেটি হলো সোল প্রোপ্রাইটারশিপ। একটি ফরমেশন আলাপ করলাম না আমরা, কি Sole proprietorship। বাংলায় কি বলে, বাংলায় কি বলে? এক মালিকানা বললাম না? এক মালিকানা এক মালিকানা ব্যবসা। এক মালিকানা। এটা হলো ফরমেশন ফ্রি, ফার্ম। বিজনেসের 3 রকমের ফরমেশন, এর মধ্যে একটি আমরা বললাম সোল স্যার প্রোপ্রাইটারশিপ ফ্রি ফর্মস অফ ইনফরমেশন না বিজনেস। অফ বিজনেস। একটি আমরা অলরেডি আলাপ করেছি, সেটি হলো সোল প্রোপ্রাইটারশিপ, বা বাংলায় বলেছি কি এক মালিকানা বিজনেস। মালিকানা ব্যবসা। জি স্যার প্রপার্টরশিপ না? জি, এটাকে কি বলে, প্রোপ্রাইটারশিপ বিজনেস বলে, বা সোল। এক মালিকানা। সোল মানে তো এক, এক এক। আর প্রোপ্রাইটারশিপ মানে মালিকানা। মানে এক মালিকানা যে বিজনেস, এখানে ওনার কে একজন, একজন। এর লায়াবিলিটি কার, ওই একজন। ব্যক্তির, একজনের। এর প্রফিট কে নিবে, এই একজনই ব্যক্তির, নিবে। ক্যাপিটাল কোথা থেকে আসবে, সেলফ এ ফাইন্যান্স অথবা কারো কাছ থেকে নিতেও পারে, লোনও নিতে পারে। লোন ব্রোয়িং। তো এখন ডিসিশন মেকার কে, নিজেই। নিজেই নিজেই তো নিজেই। নিজেই। তার মানে এর অনেক অ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজগুলি যেগুলি বললাম, যে ইউ ক্যান টেক ডিসিশন এনি টাইম, ইউ ক্যান চেঞ্জ দ্য ডিসিশন অ্যাজ পার রিকোয়ারমেন্ট। আপনি ডিসিশন নিতেও পারেন, আপনার ভালো না হলে আপনি চেঞ্জও করতে পারেন, কারোর সাথে কোনো পরামর্শ করতে হয় না। হবে না। তো এইটা কি বলা হয় এক মালিকানা, এটা একটি ফরমেশন। আর সেকেন্ড হলো পার্টনারশিপ। পার্টনারশিপ তো বুঝেন, অংশীদারি ব্যবসা। when এটা there সমান will be more than one, একজন হলে তো সোল প্রোপ্রাইটারশিপ হলো, আর যখন 2 জন 3 জন 5 জন more পার্টনারশিপ। than one হবে, তখন সেই বিজনেস হবে পার্টনারশিপ। পার্টনারশিপ। পার্টনারশিপ বিজনেস। পার্টনারশিপ এন্ড সোল প্রোপ্রাইটারশিপের মধ্যে বেসিক ডিফারেন্স হলো একজন আর মোর দ্যান ওয়ান। আর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলি মোটামুটি সেম, কারণ এখানে আপনি কি সবাই আলাপ করে একটা সিদ্ধান্ত নিতে পারেন। by consulting with other partners you can make the decision। so এটিও মোটামুটি সহজই বলা যায়, কারণ যে কয়জন পার্টনার থেকে সবাই মিলে কি করবে, আলোচনার মাধ্যমে একটি ডিসিশন নিল অথবা চেঞ্জ করলো, তো এটি সহজ। তো এ কারণে অ্যাডভান্টেজ অ্যাজ লাইক সোল প্রোপ্রাইটারশিপ। এর ডিসঅ্যাডভান্টেজের মধ্যে একটি হলো, সেটি আমরা বলতে পারি যে এই বিজনেসগুলি যদি আমরা ক্লোজ করতে চাই বা সেল করতে চাই, সেটি হয়তো ডিফিকাল্ট, যে আপনি বিজনেসটা আর নিজে হোল্ড করতে চান না, তো এটি বিক্রি করবেন, তাহলে আপনার বিজনেস কে কিনবে, এরকমের লোক পাওয়া অনেক সময় ডিফিকাল্ট। তো এটি সোল প্রোপ্রাইটারশিপ বা পার্টনারশিপের একটি সমস্যা আমরা বলতে পারি, যে এই বিজনেস ট্রান্সফার করার ক্ষেত্রে বা সেল করার ক্ষেত্রে এটি সবসময় সহজ হয় না। ইউ গট দি পয়েন্ট? Yes, sir. তাহলে পার্টনারশিপ কাকে বলে? দ্য বিজনেস where ownership is more than one and it is easy to form and easy to dissolve। মানে এটা ফর্ম করাও সহজ, এটা আবার
ভেঙে দেওয়াও সহজ। সব পার্টনাররা মিলে যদি ডিসিশন নেন যে আমরা আর বিজনেস করব না সবাই, তাহলে তো পার্টনারশিপ ডিড বা এগ্রিমেন্ট যেটি হলো সেটি ভেঙে দিলাম। তাহলে পার্টনারশিপ তৈরি করাও সহজ, আবার ভেঙে দেওয়াও সহজ। তো এটি হলো পার্টনারশিপ। থার্ড ফরমেশন যেটি, সেটি হলো কর্পোরেশন। কর্পোরেশন কর্পোরেশন হলো কোম্পানি, যেটাকে আমরা বলি, যেটিকে আমরা বলছি কোম্পানি। এখন এই কর্পোরেশন মানে কি? কর্পোরেশনটা কি? ইট ইজ অ্যানাদার ফর্ম অফ বিজনেস, যেখানে কর্পোরেশন ইজ ডিফাইন্ড অ্যাজ আ সেপারেট লিগাল এন্টিটি। Corporation is defined as a separate legal entity. এটিকে একটি সেপারেট লিগ্যাল এন্টিটি বলা হয়, আলাদা একটি সত্তা। কেন আলাদা সত্তা? কারণ একজন মানুষ যেমনি কাজ করতে পারে, একটি কর্পোরেশনও তেমনি কাজ করতে পারে। একজন মানুষ কি করতে পারে? কারোর সাথে ট্রানজ্যাকশন করতে পারে, আর কর্পোরেশন সেও ট্রানজ্যাকশন করতে পারে। তার মানে একজন মানুষ তার ইকোনমিক অ্যাক্টিভিটিস যা যা করতে পারে, একটা কর্পোরেশনও সেই কাজগুলি করতে পারে। এই কারণে কর্পোরেশন ইজ এ সেপারেট লিগ্যাল এন্টিটি। ইউ গট দি পয়েন্ট? কি বললাম আমরা? সেপারেট লিগ্যাল এন্টিটি। তাহলে ডেফিনিশন অফ কর্পোরেশন, এটা মনে রাখতে হবে আমাদের, যে কর্পোরেশন ইজ আ সেপারেট লিগ্যাল এন্টিটি। এটা সেপারেট লিগ্যাল এন্টিটি কেন বললাম বলেন তো? আমরা বলেছি একজন মানুষ তার ইকোনমিক অ্যাক্টিভিটিস যা যা করতে পারে একটা কর্পোরেশন তা করতে পারে। বুঝছেন? একজন মানুষ কি করতে পারে? কারোর সাথে এগ্রিমেন্ট করতে পারে। একটি কর্পোরেশন সেও এগ্রিমেন্ট করতে পারে। এখন প্রশ্ন হলো, কর্পোরেশন যেগুলি করতে পারে এই রাইটটাকে কে দিয়েছে? এই রাইট দিয়েছে ল। ল কে তৈরি করেছে? ল তৈরি করেছে মানুষ, মানে হিউম্যান বিং। ল মেকার কারা? লয়ার। এখন লয়ার না, লয়ার তো ল মেক করে না। ল মেক করে যারা মেম্বার অফ পার্লামেন্ট, সংসদ সদস্যরা। যারা মেম্বার অফ পার্লামেন্ট তারা ল মেক করে। যদিও এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাইট দেয়নি, তারপরে মানুষ এই রাইট নিয়ে নিয়েছে নিজেই আর কি, যে আমরা ল তৈরি করতে পারবো। কে দিয়েছে এই রাইট? কেউ দেয়নি। মানুষ মনে করতেছে অনেক আমরা অনেক পাওয়ারফুল। আমরা যখন নিজেদেরকে অনেক পাওয়ারফুল মনে করি, আমরা অনেক কিছু করে ফেলি না? Yes, sir. তেমনি আর কি। তো আমরা মনে করলাম যে আমরা তো যা ইচ্ছে তাই করতে পারি, তাহলে ল তৈরি করতে পারি। এই জন্য নতুন নতুন ল তৈরি করা হচ্ছে। এরকমের একটি ল আছে যেটার নাম হলো কোম্পানি অ্যাক্ট 1994। বুঝছেন? কোম্পানি অ্যাক্ট 1994। এই অ্যাক্টে বলা আছে এই ডেফিনিশন। কোন ডেফিনিশন? যে সেপারেট লিগ্যাল এন্টিটি। Entity. লিগ্যাল এন্টিটি। জি, তার মানে ওই ল মানুষ তৈরি করে বলেছে যে কর্পোরেশন মানুষ যা করতে পারে সেও তাই করতে পারবে। এখন প্রশ্ন দাঁড়িয়েছে, তাহলে মানুষ তো মারা যায়, তাহলে কর্পোরেশন তো মারা যেতে হবে। মারা যেতে পারবে কিনা সেটা বলা হলো, হ্যাঁ সেও মারা যেতে পারে। কিভাবে মারা যাবে? মানুষ তো রোগে মারা যায়, তো কর্পোরেশনও ফাইন্যান্সিয়াল রোগ হতে পারে, সেও মারা যেতে পারে। অথবা মানুষ তো আরেকজন মানুষকে মেরে ফেলে, তো কর্পোরেশনকেও চাইলে মানুষ মেরে ফেলতে পারবে, মানে বন্ধ করে দিতে পারবে। Yes, sir. তো এখন এই লয়ে এইগুলি সব সুন্দর করে ডিফাইন করা আছে। তাহলে কর্পোরেশনের মৃত্যু কি? এটাকে বলা হয় ব্যাংক্রাপসি, বাংলায় বলে দেউলিয়া। ব্যাংক্রাফট। জি, ব্যাংক্রাপসি বাংলায় কি বলে? দেউলিয়া। 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 এটাই হলো কর্পোরেশনের মৃত্যু। এখন এটি কিভাবে হবে? যদি রোগ হয়ে মারা যায়
রোগ হয়ে তো অনেকে মারা যায়, তার মানে ফাইন্যান্সিয়াল পারফরমেন্স মারা যায়। খারাপ হতে হতে হয় জি সে স্যার। মারা গেল, ব্যাংক্রাফট ফেল হলো। হয়ে যায়। আর একটি হলো যে আমরা মনে করলাম এই কোম্পানি আর রাখবো না, তখন আদালতের কাছে গিয়ে অ্যাপ্লাই করতে হবে যে আমরা এই কোম্পানিকে ক্লোজ করতে চাই, তখন আদালত হয়তো পারমিশন দিবে, তখন এটি বন্ধ ঘোষণা করা হবে। তো বিভিন্ন ওয়ে আছে এটা বন্ধ করার। তো এটি হলো কর্পোরেশনের মৃত্যু। তাহলে একজন মানুষ কি করতে পারে? মামলা করতে পারে। An individual can sue against any person. একজন ব্যক্তি আর একজন ব্যক্তির বিরুদ্ধে মামলা করতে পারে, লিটিগেশন বা সু করতে পারে। এখন এই কোম্পানিও আর একজন ব্যক্তি বা কোম্পানির কাছে এগেইনস্টে সেও সু করতে পারবে, মামলা করতে পারবে। আপনি একটা কোম্পানির এগেইনস্টে মামলা করতে পারবেন, আবার কোম্পানিও আপনার এগেইনস্টে মামলা করতে পারবে। বুঝছেন? আপনি ব্যাংক থেকে লোন নিয়েছেন, লোন আর ফেরত দিচ্ছেন না, লোন ডিফল্টার হয়েছেন। এরপরে ব্যাংক তো আপনাকে নোটিশ দিয়েছে, অনেকভাবে ট্রাই করেছে এটা রিকভার করার জন্য, কোনোভাবেই কিছু হচ্ছে না। তখন ব্যাংক কি করবে? অর্থ ঋণ আদালতে মামলা করতে পারে। কে মামলা করবে? ব্যাংক। ব্যাংক। ব্যাংক তাহলে ব্যাংক করবে। কে? ব্যাংক কে? কর্পোরেশন। তাহলে মামলাটা কে করলো? মামলাটা করলো কে? কর্পোরেশন। কর্পোরেশন। কার এগেইনস্টে করলো? একজন ব্যক্তির এগেইনস্টে। তাহলে এই যে কর্পোরেশন আমরা যেটা বললাম সেপারেট লিগ্যাল এন্টিটি, তার মানে কি সে নিজেই একটা এন্টিটি, নিজেই একটা সত্তা, একজন মানুষের মতো নিজেই একটা সে সত্তা। একজন মানুষ যা করতে পারে সেও তাই করতে পারে। শুধু মানুষের হিউম্যান অ্যাক্টিভিটিস কিছু থাকে, যে মানুষ খাওয়া দাওয়া করে, মানুষ ঘুমায়, এইগুলি সে করে না। আর বাকি এই যে ইনস্টিংচুয়াল যে বিষয়গুলি আছে মানুষের, এইগুলি বাদে আর বাকি সবই সে করতে পারে। বিজনেস, ইকোনমিক্স, ট্রানজ্যাকশন, এভরিথিং সে সব করতে পারে। এবং এই যে করার রাইটস কে দিয়েছে? কোম্পানি অ্যাক্ট 1994। 94 বুঝছেন? তাহলে এই লয়ের আওতায় যেই কোম্পানিগুলি, সেই কোম্পানিগুলিকেই আমরা বলছি কর্পোরেশন। এগুলিকে বলা হয় লিমিটেড কোম্পানিও বলা হয়। আমেরিকাতে এগুলির নাম আছে এলএলসি। এলএলএম। না, এলএলএম না, এলএলএম তো অন্য বিষয়। এলটিডি মনে হয়। এলসি, ও, এলএলসি, এলটিডি স্যার। এলএলসি হলো লিমিটেড লায়াবিলিটি কোম্পানি। ও আচ্ছা আচ্ছা। আমেরিকার, আমাদের দেশের কোম্পানিগুলির নামের শেষে লেখা থাকে এলটিডি এলটিডি, ইয়েস। বা লিমিটেড, তাই না? yes sir yes সব কোম্পানির এটা একটা মানে আছে যে এলটিডি কেন লিখে। আর আমেরিকাতে এলটিডি লিখে না, ওরা লিখে এলএলসি। কথা একই, মূল কথা একই, কিন্তু তারা এলএলসি মানে হলো লিমিটেড লায়াবিলিটি কোম্পানি, আর এলটিডি মানে লিমিটেড, কথা একই। এখন এটার মানে কি বলতে পারেন কেউ? এই যে লিমিটেড লেখা থাকে সব জায়গায়, এটার মানেটা কি? মানে স্যার এখানে দায় সীমাবদ্ধ স্যার। লিমিটেড লায়াবিলিটি ট্রেডমার্ক। লায়াবিলিটি ইজ লিমিটেড বাই শেয়ার। জি স্যার। লায়াবিলিটি ইজ লিমিটেড বাই শেয়ার Share. বা লিমিটেড লায়াবিলিটি আমরা যেভাবেই বলি, এটার জি স্যার। মানে হলো তাই। এখন এইটা বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায় একটা কোম্পানি যখন সে বিজনেস স্টার্ট করলো, তখন তো আমরা ওই যে শুরুতেই বললাম ফান্ড কোথায় পেলো? হতে পারে সেলফ ফাইন্যান্সিং, আর না হলে কি লোন নিয়েছে, তাই না? একটু বিজনেস করবেন, বিজনেস করবেন, টাকা কোথা থেকে আসবে বলেন? টাকা কোথা থেকে আসবে? আর নিজে থাকবে না লোন নিব।
বললাম নিজের সেলফ থাকলে ওগুলো ফাইন্যান্সিং। খরচ করবে। হ্যাঁ, সেলফ আর বোরোইং। সেলফ ফাইন্যান্সিং এটি একটা, আরেকটি হলো লোন নিলাম। হ্যাঁ, সেলফ ফাইন্যান্সিং কত? 4 লাখ। লোন নিলাম 4 লাখ 6 লাখ। 10 লাখ। টোটাল ক্যাপিটাল কত টোটাল? 10 লাখ। আমার বিজনেসটা টোটাল ক্যাপিটাল হলো 10 লাখ। 10 লাখ। তাহলে বিজনেসটা আজকে শুরু করলাম, এমন কি ফান্ড রেজ হলো। তারপরে কি ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট বলতে কি, মনে করেন আপনি মুদির দোকান শুরু করলেন, তাহলে কি এই টাকা দিয়ে কি করবেন? জিনিসপত্র, গুডস এগুলি কিনবেন, কিনবেন না? জি যে স্যার। সব কিছু কিনলেন, তার মানে এটা হলো ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট। আচ্ছা, কিনে তারপরে কি করবেন? এগুলি সেল করবেন। সেল করবে। আচ্ছা, এই 10 লাখ টাকা ইনভেস্ট করে আপনি সেল করে মনে করেন প্রফিট আসলো এন্ড অফ দ্য ইয়ার 2 লাখ। 2 লাখ টাকা প্রফিট হলো। এখন এটা যদি সোল প্রোপ্রাইটরশিপ হয়, 2 লাখ টাকা তো আপনার। জি। এটা যদি পার্টনারশিপ হয়, তাহলে এটা আবার 2 লাখ টাকা ভাগ করে নিবে পার্টনার সহ। পার্টনাররা নিজেদের মধ্যে এগ্রিমেন্ট অনুযায়ী দে উইল ডিস্ট্রিবিউট অ্যামং দেমসেলফ। আর যদি এটা কর্পোরেশন হয়, কর্পোরেশন হলে কি হবে? সেক্ষেত্রে প্রশ্ন হলো কর্পোরেশনের মালিক কে? কোম্পানির মালিক কে? ওনার কে? বলতে পারবেন? শেয়ার হোল্ডার স্যার। শেয়ার হোল্ডার। কর্পোরেশনের মালিক হলো শেয়ার হোল্ডার। এবং শেয়ার হোল্ডার কতজন? ওয়ান মোর স্যার। শেয়ার হোল্ডার তো অসংখ্য হতে পারে। মার্কেটে মার্কেটে স্যার, যে যত শেয়ার কিনবে তত লোকই শেয়ার হোল্ডার, স্যার যতজন ইনভেস্টর থাকবে। তাই না? এখন আপনি মনে করেন কোন একটি কোম্পানির 1 লাখ টাকার শেয়ার কিনেছেন, এই কোম্পানির এই যে 10 লাখ টাকা যে কোম্পানির ক্যাপিটাল, ওদের আপনি শেয়ার কিনেছেন কত? 10 লাখ। 1 লাখ টাকার শেয়ার কিনেছেন। তাহলে আপনি এই যে 4 লাখ টাকার মধ্যে এখানে কন্ট্রিবিউট করেছেন কত? 1 লাখ। 6 লাখ টাকা তো মনে করেন লোন, ব্যাংক লোন হতে পারে। এখন 1 লাখ টাকা আপনি কন্ট্রিবিউট করেছেন, টোটাল কত? 10 লাখ। 10 লাখ। এখন কোম্পানি যখন বিজনেস করলো, তখন তো আর আপনারা 1 লাখ টাকা দিয়ে বিজনেস করেনি, সে তো 10 লাখ টাকা দিয়ে 10 বিজনেস লাখ করেছে। দিয়ে করছে। সেই বিজনেস করে প্রফিট হয়েছে কত? 2 লাখ। 2 লাখ। এই 2 লাখ টাকা দিয়ে আপনি যেহেতু 1 লাখ টাকার শেয়ার কিনেছেন, আপনাকে সে এখন ডিভিডেন্ড দিবে, মানে লভ্যাংশ দিবে। লভ্যাংশ। তাহলে এই 2 লাখ টাকা দিয়ে একটি পার্ট আপনাকে দিল, মনে করেন 20,000 টাকা দিল আপনাকে। আরো আছে শেয়ার হোল্ডার, ওদেরকেও দিচ্ছে। আপনাকে দিল কত? আপনাকে দিল মনে করেন 20,000। তাহলে আপনি যে 20,000 টাকা পেয়েছেন, এই 20,000 টাকা কত টাকার বিজনেসের প্রফিট? 10 লাখ টাকা বিজনেসের প্রফিটের একটি পার্ট আপনি পেয়েছেন। এটা তো বুঝছেন? জি স্যার। আচ্ছা, তাহলে আপনি যখন প্রফিট নিয়েছেন তখন কিন্তু 10 লাখ টাকা বিজনেসের প্রফিট নিয়েছেন। অবশ্যই। আচ্ছা, এখন প্রশ্ন হলো এই কোম্পানি সামহাউ লসে গেল, প্রফিট তো হয়নি, লস হলো। লস হলে আর কি করার কথা? সে হয়তো ওই যে ব্যাংকক্রাফট হয়ে গেল, মানে কি ডেট, দেউলিয়া। দেউলিয়া। আচ্ছা, ব্যাংকক্রাফট হলে এখন যারা লোন দিয়েছে 6 লাখ, তারা বললো কোম্পানির কাছে আমাদের টাকা দাও। কার কাছে চাইবে? আপনার কাছে তো চাইবে না, কারণ আপনি তো শেয়ার হোল্ডার, আর কোম্পানি তো আলাদা সত্তা, আগেই আমরা বললাম। হ্যাঁ, চাইবে কার কাছে? কোম্পানির কাছে। আচ্ছা, এখন প্রশ্ন হলো কোম্পানিটা কে? এখানে কার কাছে সে চাইবে? কোম্পানির রিপ্রেজেন্টেটিভ থাকবে, ম্যানেজিং ডিরেক্টর, ম্যানেজমেন্ট যে থাকবে তার কাছে চাইবে। তখন তাদের কাছে চাইবে, মানে তারা কোম্পানিকে রিপ্রেজেন্ট করে এই জন্য, কিন্তু তারা তার পার্সোনালি পকেট থেকে টাকা দিবে না। তারা বলবে এই কোম্পানির লস হয়েছে, এখন আপনি কি করলেন যে আমার 6 লাখ টাকা দাও, মানে যারা লোন দিয়েছে তারা চাইলো। আপনি তো দিয়েছেন 1 লাখ টাকার, কন্ট্রিবিউট করেছেন, শেয়ার আপনার।
এখন এখানে সমস্যাটার সমাধান কি হবে? ওই যে যারা 6 লাখ টাকা লোন দিয়েছে, তারা যখন কোম্পানির কাছে 6 লাখ টাকা চাইবে, কোম্পানি দিতে পারবে না, তখন তারা আদালতের কাছে গিয়ে মামলা করবে। হুম। আদালত তখন একজন ব্যক্তিকে নিয়োগ করবে, যাকে বলা হয় আরবিট্রেটর, মধ্যস্থতাকারী। সেই তাকে দায়িত্ব দিবে যে দেখো এই কোম্পানির অ্যাসেট কি কি আছে। এরপরে সে হিসাব নিকাশ নিয়ে আদালতের কাছে রিপোর্ট দিল যে এই কোম্পানির সব কিছু আমরা হিসাব করে দেখলাম, এর টোটাল অ্যাসেট এখন যেটা আছে সেটি হলো 3 লাখ। বুঝছেন? টোটাল 10 লাখ টাকার ক্যাপিটালের এখন লস হয়ে আছে কত? 3 লাখ। 3 লাখ। এটা রিপোর্ট দিল আদালতের কাছে। আদালত এবার এই যারা লোন দিয়েছে তাদেরকে বলবে যে কোম্পানিকে দেউলিয়া ঘোষণা করা হলো, কোম্পানি মৃত। এখন আপনারা তো 6 লাখ টাকা দিয়েছিলেন, ও তো মারা গেছে, এখন টাকা তো নাই। স্যার রিপোর্টটা কে করছে? রিপোর্ট করবে ওই যে আরবিট্রেটর, আদালত একজন ব্যক্তিকে নিয়োগ দিবে। নিক দিবে। আচ্ছা, ও যে আর কি সবই ইয়া দিবে। এখন এই 3 লাখ টাকা তখন ওই কোম্পানির যারা লোন দিয়েছে তাদেরকে দিবে যে আপনারা 3 লাখ টাকা নিয়ে খুশি থাকেন, আর কোম্পানি তো দেউলিয়া হয়ে গেল, এখন দেউলিয়া আপনারা হয়ে গেল। বাকিটা আর পাবেন না, পাবেন না। কারণ কিছুই তো নাই। নাই পরে স্যার ওই যে মামলা এখন প্রশ্ন হলো, মামলা। আচ্ছা, আসতেছি, এখন প্রশ্ন হলো আপনি তো শেয়ার কিনেছিলেন কত? 10 লাখ টাকা। 1 লাখ টাকার শেয়ার। হুম হুম। এখন আপনি অনেক ধনী লোক, আপনার কাছে তো অনেক টাকা আছে, আপনি 1 লাখ টাকার এই কোম্পানির শেয়ার কিনেছেন, অন্য কোম্পানির আরো 20 লাখ কিনেছেন, আপনার অনেক টাকা আছে। কিন্তু আপনার কাছে কিন্তু কেউ চাইবে না যে টাকা দেন, মানে যারা লোন দিয়েছে ওরাও চাইবে না, আপনাকে তো জানবেই না যে আপনি ওই কোম্পানির মালিক। কারণ কি? কারণ লিমিটেড লায়াবিলিটি। রাইট। আপনি বিজনেস করে প্রফিট নেয়ার সময় কিন্তু নিয়েছেন কত টাকার? 10 লাখ টাকার বিজনেসের প্রফিট নিয়েছেন না? হ্যাঁ, আর লসের বেলায় বলবেন কি যে এর মধ্যে আমি নাই। এর মধ্যে আমি। এর জন্য এটাকে বলা হয় লিমিটেড লায়াবিলিটি, মানে আপনার লায়াবিলিটি লিমিটেড, আপনার লায়াবিলিটি নিতে হবে না, সহজ কথায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে লস যদি হয় আপনার লায়াবিলিটি নিতে হবে না। সর্বোচ্চ লায়াবিলিটি কতটুকু? ওই যতটুকু শেয়ার কিনেছেন ততটুকু যাবে, এর বেশি যাবে না। পার্সোনাল অ্যাসেট কেউ চাইবে না আপনার কাছে। বুঝছেন? Yes, sir. যেটি সোল প্রোপ্রাইটরশিপের ক্ষেত্রে কি হয়, আপনি লোন নিয়েছেন ফ্রেন্ডের কাছ থেকে 1 লাখ, আর নিজের ছিল 1 লাখ, 2 লাখ টাকা দিয়ে মুদির দোকান দিয়েছেন, 6 মাস পরে মুদির দোকান শেষ, বাকি খেয়ে খেয়ে মুদির দোকান, বাকি দিয়ে মনে করেন মুদির দোকানের বিজনেস শেষ। Yes. এখন ব্যবসা বন্ধ করে দিলেন। এখন আপনার ফ্রেন্ড আসলো আপনার কাছে যে আমার 1 লাখ টাকা দাও, আপনি বললেন ব্যবসা তো নাই, এখন টাকা দিব কোত্থেকে? তাড়াতাড়ি করতে হবে। এখন ফ্রেন্ড কি বলবে? আমার টাকা আমার কাছে। আমার টাকা আমাকে দাও, তুমি কোত্থেকে দাও সেটা তো আর আমি জানি সেটা না, আমার তোমার দেখা, ব্যবসায় হ্যাঁ। লাভ হয়েছে না লোকসান হয়েছে সেটা আমার দেখার বিষয় তখন না। আপনি কি করবেন? হয় ধার করে দিবেন, না হয় কোনো অ্যাসেট বিক্রি করে দিবেন, কিন্তু টাকা তো দিতে হবে। টাকা দিতে হবে। কিন্তু এই কর্পোরেশনের ক্ষেত্রে এই কাজটা করতে হবে না, আপনি বলবেন যে আমার লস হয়েছে, শেষ, শেষ। টাকা কেউ দিবে না। এটাই হলো লিমিটেড লিমিটেড লায়াবিলিটি। লায়াবিলিটি। এবার বুঝছেন লিমিটেড শব্দটার মানে? জি স্যার। তো লিমিটেড শব্দ থাকা মানেই হলো লায়াবিলিটি ইজ লিমিটেড বাই শেয়ার। এবার ক্লিয়ার? না বুঝলে বলেন। স্যার শেয়ার বলবো না কোম্পানি বলবো? লাইবিলিটি লিমিটেড বাই কোম্পানি শেষের বলবো না দিক শেয়ার বলবো স্যার? কোম্পানি না, শেয়ার। শেয়ার বলতে আপনি যতটুকু শেয়ার আচ্ছা, কিনেছেন। লাইবিলিটি লিমিটেড বাই শেয়ার, তাই তো স্যার? লায়াবিলিটি লিমিটেড বাই শেয়ার লস তো ডি আছে স্যার। লাস্টের দিকটা একটু শেয়ার করুন প্লিজ, শেষের যে দুটো লাইন বললেন। আপনি শুনতে পাচ্ছেন স্যার? হ্যালো স্যার কথা বলতেছে। স্যার ফোনে কথা বলতেছে।
অন্য টাইপের, তো এই জন্য ওটা একটু অন্য টাইপের, আমাদের সিলেবাসে বা ওই যে বিবিএ তে যেগুলি পড়ানো হয় ওটা একটু অন্য টাইপের, তো এই জন্য আচ্ছা আমি ওইটা যদি আপনি ফলো করেন ওইটা দিতে পারবো, গ্রাফিকটা দিতে পারবো। না ওইটা নাই আমার কাছে। জোবায়ের তো ওইটাই পড়ায়, আমার কাছ থেকে আগে নিছিল। আমার কাছ থেকে আগে নিছিল এই গ্রাফিক। আচ্ছা ইনশাল্লাহ, জি ওকে জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ শুনতে পাচ্ছেন স্যার? স্যার লাস্টের লাইন, দুই লাইন যে বলেছিলেন একটু রিপিট করেন কাইন্ডলি। কোনটা? শেয়ার এবং লায়াবিলিটি এই দুটার লিমিটেড, মধ্যে। জি, liability is limited by share. হ্যাঁ সেটা তো জানি, That জাস্ট means লাস্ট। you will take maximum liability. What about the amount of your share? আপনি শেয়ার কিনেছেন 1 লাখ, লায়াবিলিটি ম্যাক্সিমাম 1 লাখ, মানে লস হলে আপনার ওই 1 লাখ টাকা লস। এরপরে আপনার যে পার্সোনাল অ্যাসেট আছে পকেট থেকে আর দিতে হবে না। আচ্ছা আচ্ছা, কনস্ট্যান্ট। হ্যাঁ মানে যতটুকু আপনি 10,000 টাকা শেয়ার কিনেছেন, জি কিন্তু কোম্পানি মনে করেন লস হয়েছে তো অনেক, সেক্ষেত্রে ওই লসের ভাগ দিতে হবে না, আপনার সর্বোচ্চ যতটুকু শেয়ার কিনেছেন ওই অতটুকুই আপনার ম্যাক্সিমাম, সেই 10,000 পরিমাণ টাকা loss। দিলেই হবে। স্যার বুঝতে পেরেছি, যা দিয়েছি সেটাই আমার। সেইটাই স্যার। লস, ওর বেশি আর পকেট থেকে দিতে হবে না। আচ্ছা আচ্ছা স্যার জি স্যার, এলটিডি লাইবিলিটি লিমিটেড বাই শেয়ার, এখানে ডি কি, ডি আলাদা কোনো মিনিং আছে কিনা স্যার? কোনটা? স্যার এই যে আমরা বলতেছি যে এলটিডি ইকুয়াল লাইবিলিটি লিমিটেড বাই শেয়ার, জি ডির আলাদা কোনো মিনিং আছে কিনা না না স্যার? ওটা তো সংক্ষিপ্ত, যে লিমিটেড, আচ্ছা লিমিটেড এই এলপিডি সংক্ষেপে। আচ্ছা ঠিক আছে, ওকে স্যার। এটা আলাদা আলাদা শব্দ না, সংক্ষেপ। ওকে স্যার। তো এটা হলো লিমিটেড। তো লিমিটেডের মিনিংটা আমরা এক্সপ্লেইন করলাম, যে মানে হলো এটা। তো এখন এই লিমিটেড কর্পোরেশন তৈরি করা হয়েছে মূলত টু সেভ দ্য ক্যাপিটালিস্ট, যেটি আমরা শুরুতে বলেছিলাম, যারা পুঁজিপতি, যারা ক্যাপিটালের মালিক, তাদেরকে সেভ করার জন্য এই লিমিটেড কোম্পানিগুলি তৈরি করা হয়েছে, কারণ তারা বিজনেস করবে, প্রফিট করবে, কিন্তু যদি লস হয় সেক্ষেত্রে দে উইল নট টেক এনি লায়াবিলিটি। বুঝছেন? বিজনেস করবে, মানুষের থেকে টাকা নিবে, মানুষের থেকে টাকা কিভাবে নিবে? শেয়ার মার্কেট থেকে। শেয়ার মার্কেট, হ্যাঁ। আচ্ছা, নিয়ে বিজনেস করে প্রফিট হবে, প্রফিট নিবে, কিন্তু যদি লস হয়, হলে নাই নাই লস হলে তো ওই কোনো ক্ষতি যতটুকু নেই। শেয়ার ততটুকুই বলবে। সেটাই। মনে করেন আপনার 10 লাখ টাকার 1 লাখ টাকা আর 9 লাখ টাকা, 1 + 9 মানে নিজের 1 লাখ, আর বাকিটা হলো ব্যাংকের বা অন্যের। কিন্তু আপনি 10 লাখ টাকার বিজনেস করে প্রফিট তো নিজে নিয়েছেন, যখন লস হলো তখন 1 লাখ টাকার বেশি লায়াবিলিটি, আর 1 লাখ টাকার বেশি আর নিচ্ছেন না। কিন্তু বিজনেস তো আপনি বাকি 9 লাখ টাকারও বিজনেসের প্রফিট নিচ্ছেন। খাটাই তো আমি বিজনেস করছি। হ্যাঁ, কিন্তু সেটার লায়াবিলিটি নিচ্ছেন না, এই কারণেই লায়াবিলিটি লিমিটেড। 1 লাখ টাকার বেশি নিব না স্যার। আমরা শর্টলি কি বলতে পারি স্যার, লিমিটেড কোম্পানি মেক ফর ম্যানেজ মানি? আবার বলেন। শর্টলি বলতে পারি স্যার, লিমিটেড কোম্পানি মেক ফর ম্যানেজ মানি। না সেটা না, ম্যানেজ মানি না। লিমিটেড কোম্পানি তো আমরা বললাম ইট ইজ ওয়ান কাইন্ড অফ বিজনেস ফরমেশন। তিনটা ফরমেশনের মধ্যে ওয়ান অফ দা বিজনেস ফরমেশন। And corporation or limited company means separate legal entity. Separate legal entity এর মানে হলো separate legal entity and liability is limited by share. সেটা আপনি বলতে পারেন। আর এর কিছু অ্যাডভান্টেজ আছে, অ্যাডভান্টেজ তো আমরা আলোচনার মধ্যে চলে আসলো, যে আপনি বিজনেস করবেন, প্রফিট নেবেন, কিন্তু লায়াবিলিটি মানে নিতে হবে না, এটা হলো অ্যাডভান্টেজ। আর ডিসঅ্যাডভান্টেজ আছে। ডিসঅ্যাডভান্টেজ হলো এটা ট্যাক্সেশনের ক্ষেত্রে ডাবল ট্যাক্সেশন হয়। কিভাবে? যে কর্পোরেশন যেহেতু এটা আলাদা একটা এন্টিটি, তাহলে কর্পোরেশন যে প্রফিট করবে,
যেটাকে বলা হয় কর্পোরেট প্রফিট, তারপরে গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয়, যেটি হলো কর্পোরেট ট্যাক্স। জি স্যার। তো এই কর্পোরেট ট্যাক্স দেওয়ার পরে সেটি আবার শেয়ার হোল্ডারদেরকে যে প্রফিট দেওয়া হয় বা ডিভিডেন্ড দেওয়া হয়, সেই ডিভিডেন্ড যারা পেল সেটি পার্সোনাল ইনকাম হিসেবে আবার আপনার ইনকাম ট্যাক্স দিতে হবে। তাহলে দুইবার ট্যাক্স দিতে হচ্ছে, তাহলে ডাবল ট্যাক্সেশনের ঝামেলা আছে। কিভাবে? কর্পোরেশন যেহেতু বিজনেস করে প্রফিট করলো, সে কর্পোরেট ট্যাক্স দিবে গভর্নমেন্টকে, তারপরে সেই প্রফিটটা নেবে কে? শেয়ার হোল্ডাররা। শেয়ার হোল্ডাররা তাদের ইন্ডিভিজুয়াল ইনকাম হিসেবে, ব্যক্তিগত আয় হিসেবে, এই আয়ের উপরে আবার তাদের ইনকাম ট্যাক্স দিতে হবে। ইনকাম ট্যাক্স এখন যেমনি 3 লাখ টাকা ইনকাম হলেই আপনার ইনকাম ট্যাক্স দিতে হবে, তাই না? জানেন তো? জি জি 3 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স দিতে হবে না, জি স্যার। এরপরে দিতে হবে। এখন আপনার ইয়ারলি ইনকাম যদি 3 লাখের বেশি হয়, তাহলে ওই যে কোম্পানি থেকে পেয়েছেন সেটাও তো আপনার ইনকামের সাথে অ্যাড হবে। জি স্যার, রিটার্ন জমা দিতে হয়। তো এর উপরেও আবার ট্যাক্স দিতে হবে। তো কোম্পানি তো একবার ট্যাক্স দিয়েছে, আবার আপনি একবার দিচ্ছেন, তো সেক্ষেত্রে ডাবল ট্যাক্সেশন হয়। এটি হলো কর্পোরেশনের ডিসঅ্যাডভান্টেজ, আর বাকি সবই অ্যাডভান্টেজ। 2 টাইম ট্যাক্স দিতে হয়। জি, বুঝছেন কি? জি স্যার জি স্যার। তাহলে এবারে আসি আমরা যে হোয়াট আর দ্য প্রিন্সিপালস। প্রিন্সিপালস বলতে নিয়ম নীতিগুলি কি? আমরা ফাইন্যান্সের ডেফিনেশন শিখলাম। আমাদেরকে কোনো ধরনের শীট প্রোভাইড করা হবে, সফট কপি? আমরা আগে লেকচারটা শুনি স্যার। আমরা তো লেকচার বই থেকেই ফলো করছি, আর টপিকগুলি তো বলে দিচ্ছি। টপিকগুলি তো ওপেন, আপনি এখানে যে কোনো জায়গায় পাবেন, গুগলে পাবেন, বইয়ে পাবেন, সব জায়গায় আছে, বুঝছেন? ওকে স্যার। এরপরে প্রিন্সিপালস গুলি এবার দেখব। প্রিন্সিপালস আপনি কোথায় পাবেন যদি বলেন? প্রিন্সিপালস বইয়ে পাবেন, আর এখন গুগলে সার্চ করেন প্রিন্সিপালস পাওয়া অফ যাবে, জি ফাইন্যান্স, স্যার। দেখেন 6টা প্রিন্সিপাল আসবে এখানে, এখনই সার্চ করে দেখেন 6 প্রিন্সিপালস অফ স্যার ফাইন্যান্স। প্রথম টপিকটা তো ছিল হচ্ছে ফর্ম অফ বিজনেস, তাই না স্যার? ডেফিনেশন করেছি, তারপরে ফর্মস অফ বিজনেস, এই দুইটা বিষয়ে আলাপ করেছি। ঠিক আছে, জি। তাহলে আমরা প্রিন্সিপালস গুলি দেখি, কি কি প্রিন্সিপালস। প্রিন্সিপাল বলতে কি বোঝায়? প্রধান প্রধান প্রিন্সিপাল নীতি স্যার, স্যার নীতি মূল স্যার, মূল নীতি যেটা। নীতি প্রধান না, প্রধান তো PAN, আর এটা হলো PLES। এটা হলো নীতি, নিয়ম নীতি। জি স্যার, নিয়ম নীতি। জি, নিয়ম নীতিগুলি কি? তো অনেকগুলি নিয়ম নীতি আছে, এর মধ্যে 1 নাম্বার হলো রিস্ক এন্ড রিটার্ন। রিস্ক এন্ড রিটার্ন, প্রিন্সিপাল অফ রিস্ক এন্ড রিটার্ন। রিস্ক এন্ড রিটার্ন বলতে কি? আমরা বুঝি, ইফ ইউ ওয়ান্ট টু মেক এনি বিজনেস দেয়ার ইজ রিস্ক, without risk no business is there, and in case of return, so where there is more return we are thinking about that business, তাই না? রিটার্নের ক্ষেত্রে আমরা কি বেশি চাই, রিস্কের ক্ষেত্রে কম কম চাই। চাই স্যার। তার মানে how can we minimize the risk and maximize the return, that is the principle of finance. ফাইন্যান্স। তাহলে ফাইন্যান্সের প্রিন্সিপাল কি? মিনিমাইজিং দ্য রিস্ক, ম্যাক্সিমাইজিং দ্য রিটার্ন। এইখানে কিন্তু ওই কথা বলা নাই যে কারো যাতে ক্ষতি না হয় অথবা ম্যানিপুলেশন, এগুলি বলা নাই।
তার মানে ম্যাক্সিমাইজ করতে গিয়ে আপনার যা যা করণীয় সবই করবেন, এটাই বলা আছে আর কি। রিস্ক অ্যান্ড রিটার্ন, রিস্ক মিনিমাইজ করার জন্য আপনি যা করার দরকার সবই করবেন, আর রিটার্নকে ম্যাক্সিমাইজ করার জন্য যা যা দরকার সবই করবেন। এখানে এথিক্সের বিষয়টি ইগনোর করা হয়েছে। কিন্তু যখনই সোসাইটিতে ম্যাস আকারে ভায়োলেশন হয়, মানুষের ক্ষতি হয়, তখন হয়তো গভর্নমেন্ট বলবে যে আপনি এত ক্ষতি করতেছেন, এটা করতে পারবেন না। যেমনি বাংলাদেশের ট্যানারি দেখেছেন না? ট্যানারিগুলি ছিল হাজারিবাগ, ক্ষতি করতে করতে দেখলো যে মানুষ এখন মারা যাচ্ছে, তখন বললো যে না, ট্যানারি এখানে আর রাখা যাবে না, অন্য জায়গায় নিয়ে যাও। তারপরে বুড়িগঙ্গার পানি, বিষাক্ত পানি, জানেন না সবাই? বুড়িগঙ্গার পানি তো আর পানি নেই, এটা কেমিক্যাল। তো এখন এই কেমিক্যাল হলো কেন? বিকজ অফ কর্পোরেশন এন্ড দেয়ার বিজনেস। এগুলিকে রিসাইকেল করা হয় নাই, এই কারণেই তো সমস্যা। আমাদের দেশে গ্রিন ইন্ডাস্ট্রি বা গ্রিন ফার্ম এরকমের তো হাতে গোনা 2-4টা আছে, যারা রিসাইকেল করে সবকিছু, পরিবেশের ক্ষতি করে না। এগুলি তো না, কিন্তু ব্যাপক আকারে ক্ষতি তো করে ফেলছে। এবং এই পানি দিয়ে যদি কোনো সবজি চাষ করা হয়, সেটাও বিষাক্ত। সেই সবজি খেলে মানুষ অসুস্থ হয়ে যাবে। তাহলে বিজনেস কতভাবে হচ্ছে দেখেন। একদিকে কর্পোরেশনগুলি বিজনেস করলো, প্রফিট করতে গিয়ে এনভায়রনমেন্টের ক্ষতি করলো, এখানে একটা বিজনেস হলো। তারপরে মানুষ তো অসুস্থ হয়ে গেল, এখন এই অসুস্থ মানুষকে সুস্থতা দেওয়ার জন্য কোম্পানিগুলি আবার হসপিটাল করলো, ইনভেস্টমেন্ট ইন হসপিটাল। এখন তো বড় বড় কোম্পানির বড় বড় হসপিটাল দেখেন না, বিআরবির হসপিটাল, স্কয়ারের হসপিটাল, তারপর আকিজ গ্রুপের হসপিটাল, বড় বড় কোম্পানির না হসপিটালগুলি। তাহলে এরা কারা? এরা তো সোসাইটিতে যে এতকাল ক্ষতি করে এসছে তারা। তাহলে আমাদেরকে ক্ষতি করে একবার বিজনেস করলো, আবার আমাদেরকে সুস্থতা দেওয়ার জন্য চিকিৎসা করে আবার আরেকবার বিজনেস করবে। এরপরে আমরা মারা যাব, তখন হলো এখন নতুন আবার বিজনেস বের হয়েছে যে এই যে কবরের জায়গা কেনা যায়, জি স্যার, এটা নিয়ে আরেকটা বিজনেস। তাহলে দেখেন বিজনেস হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব জায়গায় business। জন্ম থেকে তো বিজনেস আছি, জন্ম নিয়ে বিজনেস তো আছি, কারণ আপনাকে সিজার করে দিবে, এটাই তো একটা বিজনেস। একটা বিজনেস জন্ম নিয়ে বিজনেস সিজার থেকে শুরু, সিজার থেকে জন্ম নিয়ে বিজনেস শুরু। এরপরে অসুস্থ বানালো, বিজনেস করলো, বিভিন্ন ভেজাল খাবার খাওয়াইলো, বাচ্চাদেরকে চিপস খাওয়াইলো আর জুস খাওয়াইলো, এগুলি তো আসলে সব বিষাক্ত। এর কুমড়া দিয়ে আর কি ম্যাঙ্গো জুস বানাই। জুসের মধ্যে জুসের মধ্যে ম্যাঙ্গো নাই, ফ্রুটস এর মধ্যে তো আর ফ্রুটস নাই, সুগারের মধ্যে সুগার নাই, তো এগুলি তো সব আর্টিফিশিয়াল। এইগুলি নিয়ে বিজনেস করলো, অসুস্থ হলাম আমরা, আবার ট্রিটমেন্ট নিয়ে বিজনেস, প্রতিটি পদে পদে দেখেন বিজনেস। এইটি হলো আমরা বললাম যে রিটার্ন, রিস্ক এন্ড রিটার্নের সাথে কি বললাম যে এখানে কিন্তু এইগুলি বলা নাই, যে এগুলি করা যাবে না সেটা বলা নাই। তাহলে এটা এথিক্সের বিষয়। আমরা যদি এথিক্স মেনটেন না করি, তাহলে দেখা যাবে প্রফিট করতেছি, শুধু করতেছি, মানুষের ক্ষতি হোক তারপরও করতেছি। এই কারণে এথিক্সের বিষয়টা জরুরি। এটা হলো একটা প্রিন্সিপাল বললাম, ফার্স্ট রিস্ক এন্ড রিটার্ন। তার মানে ফাইন্যান্সের যাবতীয় ডিসিশন উইল বি বেসড অন রিস্ক এন্ড রিটার্ন। তারপরে হলো টাইম ভ্যালু অফ মানি। স্যার আমাদের স্যার 4:40 আরেকটা ক্লাস আছে স্যার, আমরা 4:30টায় শেষ শর্ট করব। করলে স্যার। 4:30 স্যার এটার মানে আপনি স্যার যেটা অলরেডি দিয়েছেন স্যার আমরা কি ফলো করব স্যার? কোনো শীট টিট দেওয়া হবে না?
এটা শীট তো বললাম আপনার যে ওপেন। এই যে বই বই follow করবেন। আচ্ছা স্যার, বুকটা কি অনলাইনে পাওয়া যায়? পিডিএফ আছে, আপনি খুঁজে তাই দেখেন। না? ওকে ওকে ওকে, শিওর। কাইন্ডলি স্যার একটু আপনি ছবি দিন একটু তাহলে স্যার আমি স্যার ওই বইয়ের ভিতরে আর কি মানে চ্যাপ্টার কোনটা কোনটা আর কি ফলো করব ফার্স্ট টাইম? কোর্স আউটলাইন, স্যার কোর্স আউটলাইনটা একটু স্যার। আউটলাইনটা ওই যে গ্রুপে দিয়ে দিব। স্যার মানে এখন আপনার মানে সামনের সপ্তাহে যে ক্লাসগুলো আর কি করব মানে ওই যে গ্রুপে দিয়ে দিব। জি আপনি স্যার। দেখেন, এখানে বললেন না কোথায় পাবেন, প্রিন্সিপাল দিয়ে সার্চ করেন। এখান থেকে পড়ে নেবেন, এটা দেখবেন। প্রিন্সিপাল দিয়ে সার্চ করলেই চলে আসবে, আপনি সার্চ করে দেখেন। এটা পারা যাবে স্যার, সমস্যা না স্যার, পারা যাবে। এই 6টা প্রিন্সিপাল। তো আজকে তো আমরা একটা আলাপ করলাম, বাকিটা আগামী ক্লাসে শেষ করব। ইনশাআল্লাহ। আর জি আগামী স্যার। ক্লাসে আর একটা টপিক বাকি আছে, আর 2টা টপিক। ওটা করলে ফার্স্ট চ্যাপ্টার শেষ হবে, তারপরে ওটা শেষ স্যার করে সেকেন্ড ফার্স্ট চ্যাপ্টার চ্যাপ্টার শুরু ইয়া করব। মানে আপনার এই লিসন যেগুলো ফার্স্ট এগুলি কোর্স চ্যাপ্টারই আউটলাইনে, থাকে। কোর্স আউটলাইনে লেখা আছে, আমি ওটা তো দিয়ে দিব গ্রুপে। আচ্ছা ঠিক আছে স্যার, বইটার ছবিটা দিয়ে দিন। দেবে বইটাও দেবে। আমরা গ্রুপে দিয়ে দিব ইনশাআল্লাহ। আর বইয়ের ছবিটা এই জি, ছবিটা দিলাম আপনার দেখার জন্য, কিন্তু বইটা পিডিএফ অথবা হার্ড কপি কালেক্ট করে নেবেন। জি স্যার। শিওর শিওর স্যার। ঠিক আছে? জি স্যার। Oppo A1 নাকি? আপনাদের আজকে কয়টি ক্লাস করেছেন? স্যার আজকে এটা নিয়ে স্যার থার্ড ক্লাস চলতেছে। আমি